আচ্ছা, আজকে আমাদের এখান থেকে আলোচনা শুরু হবে যে দুই ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি 12 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তি কত দিনে করতে পারবে। হুম আমরা এখানে লিখি যে হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি এক্স দিনে করতে পারে। হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তি এক্স দিনে করতে পারে। তাহলে প্রথম ব্যক্তি যেহেতু, তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো। আচ্ছা, প্রথম ব্যক্তি 8 দিনে করতে পারে, তাহলে 1/8। আর দ্বিতীয় ব্যক্তি এক্স দিনে করতে পারে, তাহলে 1/x। এভাবে তারা কি হলো, না সরি, প্রথম ব্যক্তি 12 দিনে করতে পারে, 8 দিন না, 12 দিনে। এইভাবে তারা হচ্ছে যদি 8 দিন কাজ করে তাহলে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা এখান থেকে আমরা এখানে 1/12 প্লাস 1/x সমান সমান এটা 1/8 লিখতে পারি। হ্যাঁ, এই 8 বা 1/8 1/x সমান সমান এখানে হচ্ছে 24 হবে লসাগু, তাহলে এটা 3 - 2। তাহলে 1/x সমান সমান হচ্ছে 1/24, বা এক্স এর মানটা হচ্ছে 24, অর্থাৎ সে 24 দিনে করতে পারবে। হ্যাঁ, তার মানে দ্বিতীয় ব্যক্তি এটা করতে পারে হচ্ছে 24 দিন। সবাই বুঝছেন তো বিষয়টা কি? হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে আপনি বলবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি। বলছে একটা কাজ মনির 6 দিনে করতে পারে, জহির 12 দিনে করতে পারে। তারা একটি কাজ শুরু করে কিছুদিন পর মনির চলে গেল, বাকি কাজ জহির 3 দিনে শেষ করলো। হুম তাহলে মোট কত দিনে কাজটি শেষ হয়েছে? ঠিক আছে, আচ্ছা। আহ, মানে ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন দুই ভাবে করা যাচ্ছে। একটা হচ্ছে মনির 6 দিনে করে, 12 দিনে করে। তারা একটা কাজ শুরু করে কিছুদিন করলো, কয়দিন করলো সেটা আমরা জানি না। মানে ধরেন মনির প্লাস হচ্ছে জহির, এরা দুইজন কিছুদিন কাজ করছে। ওকে, মনির আর জহির, তারপরে কি হয়েছে, তারপরে জহির আছে, মানে মনির নাই, জহির আছে, জহির আছে। আচ্ছা, তে আমরা এখানে দেখছি যে মানে মনে করি, মানে হচ্ছে তারা একত্রে কাজ করেছে এক্স দিন। মানে এই দুইজন একসাথে কয়দিন কাজ করে সেটা জানতে পারলে আমাদের হবে। হ্যাঁ, তাহলে আমরা মনে করি যে দুইজন একত্রে কাজ করে হচ্ছে এক্স দিন। তাহলে একত্রে একত্রে কাজ করে কয়দিন, এক্স দিন, এক্স দিন। এখন তাহলে মনির হচ্ছে করে 6 দিনে, তাহলে 1/6, প্লাস জহির করে 12 দিনে, তাহলে 1/12। হ্যাঁ, এইভাবে তারা একসাথে করছে এক্স দিন। আর জহির যেহেতু 12 দিনে করতে পারে, তাহলে 1/12 এইভাবে করছে জহির হচ্ছে কয়দিন, 3 দিন। এই দুইটা যোগ করলে মোট কাজ কমপ্লিট। ওকে, এই দুইটা যোগ করলে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে। বা এখান থেকে আমরা তাহলে হচ্ছে 12 লসাগু করতে পারি, তাহলে 6 × 2 = 12, আর 3x/12 হবে এটা। হুম আর এটাকে যদি আপনি একটু কেটে দেন, এটা যদি এখানে কেটে দেন তাহলে 4, এইটাকে এটা কেটে দিলে তাও 4, তাহলে হচ্ছে আপনার 1 মাইনাস এটা 1/4 হয়ে যাবে। তাহলে এখানে আছে x/4, আর এখানে আছে 4/3/4 হবে। তাহলে 4 4 চলে গেলে x এর মান 3। তার মানে তারা একসাথে কাজ করছে 3 দিন, আর জহির একা একা কাজ করছে 3 দিন। তাহলে মোট কয়দিন হলো? মোট হচ্ছে 3 দিন প্লাস 3 দিন হচ্ছে 6 দিন। টোটাল 6 দিন সময় লাগছে কাজটা শেষ হতে। বলছে কাজটা শেষ হতে মোট কতদিন সময় লাগবে, তাহলে হচ্ছে 6 দিন। বুঝতে পারছেন সবাই বিষয়টা কি? হ্যাঁ,
কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরটাতে আসি তাহলে। এরপর হচ্ছে, বলছে করিম একটা কাজ করে রহিমের থেকে 60 দিনে কম সময়ে করতে পারে। করিমের কাজের গতি রহিমের কাজের গতির হচ্ছে 3 গুণ হলে করিম একা ওই কাজ শেষ করতে পারবে কতদিন? হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের দুইজনের নামটা আমরা সেপারেট করে লিখি আগে। প্রথমে হচ্ছে করিম, ঠিক আছে, দেন হচ্ছে রহিম। করিম এবং রহিম। এখন বলছে যে করিম একটা কাজ করতে পারে মানে রহিমের থেকে 60 দিন কম সময়। করিমের কাজের গতি রহিমের কাজের গতির 3 গুণ। তার মানে রহিমের যদি 3 দিন লাগে, হ্যাঁ, তাহলে করিমের লাগবে 1 দিন। বুঝতে পারছেন বিষয়টা কি? এরকম, মানে করিমের যদি একদিন হচ্ছে x দিন লাগলে রহিমের লাগবে হচ্ছে 3 দিন। ঠিক আছে। এখন বলছে করিম একটি কাজ রহিমের থেকে 60 দিন কম সময় করতে পারে। তার মানে প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে হচ্ছে আপনার এই 3x থেকে x বাদ দিলে আপনার হবে হচ্ছে 60। তার মানে 2x সমান সমান হচ্ছে 40, মানে 60, তাহলে x এর মান হচ্ছে কত? 30। তার মানে হচ্ছে আপনার করিম করতে পারে 30 দিনে, আর এ করতে পারে হচ্ছে 90 দিনে। হ্যাঁ, এখন বলছে আর করিম ওই কাজ কতদিনে শেষ করতে পারবে, তাহলে 30 দিন হবে। করিম এই যে 30 দিনে শেষ করতে পারে। এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, ওকে, পরেরটাতে যাই। পরেরটা বলছে যে 6 জন পুরুষ আর 5 জন মহিলা 6 দিনে একটা কাজ করতে পারে। 4 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজ 8 দিনে করতে পারে। তাহলে 8 জন পুরুষ আর 20 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারবে? এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসে। এই প্রশ্নটার মূল সমস্যার জায়গাটা হচ্ছে আপনাদের একটু ধরতে হবে যে এবং 5 জন মহিলা, মানে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা, এর অর্থ হচ্ছে আপনার পুরুষ এবং মহিলা একই সাথে কাজ করবে। হ্যাঁ, একই সাথে কাজ করবে। বুঝতে পারছেন বিষয়টা কি? এখানে আলাদা আলাদা ভাবে কাজ করবে না। পুরুষ এবং মহিলা একই সাথে কাজ করবে। ঠিক আছে। আবার এখানে বলছে 4 জন পুরুষ আবার 5 জন মহিলা, মানে একই সাথে কাজ করবে, তাহলে 8 দিনে করতে পারে। এখানে মূল জায়গাটা হচ্ছে অনেক সময় বা থাকে। হ্যাঁ, আপনার দেখবেন যে 6 জন পুরুষ বা 5 জন মহিলা এরকম বলা থাকে, তখন কাজটা আমাদের জন্য খুব সহজ হয়। কিন্তু যখন এবং বলা থাকে তখন আমরা মানে বা বলা থাকলে একজন অল্টারনেটিভ হিসেবে নিতে পারি, হয় পুরুষ অথবা মহিলা, যে কোনো একজনকে আমরা মানে আমাদের বেস ধরে আমাদের অঙ্কটা করতে পারি। কিন্তু যখন আপনার উভয়জন একসাথে কাজ করবে তখন আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। তো এইটার জন্য আপনি প্রথমে যেটা ধরবেন সেটা হচ্ছে, ধরাটা এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি এখানে ধরতে হবে প্রথমে যে একজন পুরুষের 1 দিনের কাজ। হ্যাঁ, এটাকে বোঝেন আগে, যে একজন এই অঙ্কটা খুব আস্তে আস্তে করতে হবে, আপনারা খেয়াল করবেন। একজন
পুরুষের আহ, এক দিনের কাজ, একদিনের কাজ হচ্ছে এক্স অংশ। কথা বুঝতে পারছেন আপনারা? মানে একজন পুরুষের একদিনের কাজ হচ্ছে এক্স অংশ, মানে একজন পুরুষ যদি সারাদিন কাজ করে তাহলে টোটাল কাজের এক্স অংশ কাজ শেষ করতে পারবে। হুম। কত অংশ সেটা জানি না, এক্স অংশ কাজ শেষ করতে পারবে, এইটা আপনাকে ধরতে হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে মহিলার ক্ষেত্রে ঠিক একইভাবে ধরতে হবে যে একজন একজন হ্যাঁ, মহিলার একদিনের কাজ, ঠিক আছে, এইটা আপনি ধরবেন হচ্ছে ওয়াই অংশ। হ্যাঁ, এখন খেয়াল করেন আমরা যখন এক্স ওয়াই এর মানটা বের হবে তখন কিন্তু একদিনের কাজ বের হবে, একদিনের কাজ। হ্যাঁ, মহিলার একদিনের কাজ বের হবে ওয়াই এর মান দ্বারা, আর পুরুষের একদিনের কাজ বের হবে এক্স এর মান দ্বারা। তখন আমরা কতদিন সময় লাগবে ইজিলি বুঝতে পারবো। তো এবার আমরা অঙ্কে আসি। তা আমাদেরকে এনারা বলছে যে 6 জন পুরুষ মানুষ। আমরা এখানে দেখছি যে একজন পুরুষের একদিনের কাজ হচ্ছে এক্স, তাহলে 6 জন পুরুষের হবে 6x নাকি, 6x। আর এখানে বলছে 5 জন মহিলা, তাহলে একজন মহিলার একদিনের কাজ যদি ওয়াই হয় তাহলে 5 জন মহিলার হবে 5y। হ্যাঁ, এই হচ্ছে এই দুইটা যোগ করলে আমরা একদিনের কাজ পাবো, একদিনের। বুঝতে পারছেন? এইভাবে তারা কয়দিন কাজ করবে, এখানে বলছে 6 দিন। 6 দিন কাজ করলে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে এক অংশ কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ। বা এখান থেকে আমরা হচ্ছে তাহলে এটা গুণ করলে কত হবে, 6 6 36, এক্স প্লাস 5 6 30, এটা ওয়াই সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। হ্যাঁ, ওকে, এটাই অবস্থায় থাক। এরপর আমরা দ্বিতীয় সমীকরণে যাই। দ্বিতীয় সমীকরণ এবার বলছে যে 4 জন পুরুষ তার মানে কি 4x, আর বলছে 5 জন মহিলা তার মানে কি 5y। এই দুইটা যোগ করে আপনার হবে কয়দিন কাজ করবে, এভাবে এভাবে তারা 8 দিন কাজ করবে, তাহলে হচ্ছে 8 দিন কাজ করলে টোটাল এক অংশ কাজ হয়ে যাবে। ওকে। আচ্ছা, বা এখানে আমরা লিখতে পারি 4 8 32, এক্স প্লাস 5 8 40, ওয়াই হুম সমান সমান হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ঠিক আছে, এই আপনারা বুঝতে পারছেন বিষয়টা কি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। এখন এখান থেকে আমাদের মূল কাজটা হচ্ছে আমরা এক্স এর মানটা বা ওয়াই এর মানটা বের করব। হুম, যে কোনো সমীকরণ থেকে আমরা হচ্ছে বের করতে পারবো। এ, প্রথমে আমরা কি করব, এক্স এর মান বের করতে হলে দেখেন এখানে আমাদের হচ্ছে মানে আমাদের যেটা আছে যে এখানে 30y আছে, এখানে 40y আছে। তো এইটাকে মিলাই দেবো আমরা, তাহলে এই কেটে যাবে, কেটে যাওয়ার পরে তাহলে এক্স এর মানটা বের হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আহ, প্রথমত আহ, আপনার হচ্ছে হ্যাঁ, আমরা সমীকরণ 1 নম্বরকে গুণ করব 4 দিয়ে। হ্যাঁ, তাহলে এইভাবে লিখবো, সমীকরণ 1 নম্বরকে গুণ করব হচ্ছে 4 দিয়ে, আর 2 নম্বরকে গুণ করব হচ্ছে মানে সমীকরণ 2 নম্বরকে গুণ করব 3 দিয়ে, করে বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে 1 নম্বরকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 6 24, হাতে 2, 12 দোকানে 14। আর যদি আমরা এটাকে গুণ করি 3 দিয়ে তাহলে 3 96, 120, সরি এটা ওয়াই হবে, ভুল হয়েছে, 120y, 120y সমান সমান 3। ঠিক আছে, এখন আমরা এই সমীকরণটা বিয়োগ করে দেবো। ঠিক আছে,
এই সমীকরণটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ যদি আমরা করে দিই তাহলে এটা 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 মাইনাস হয়, এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এদিকে হবে কত আমাদের? 48 নাকি? 44 আর 4 48, তাই না? তাহলে 48 এটা এক্স সমান সমান হচ্ছে এটা হচ্ছে 1। তার মানে এক্স এর মানটা হচ্ছে 1/48। ওকে, এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম 1/48। এইটা আমি এখানে লিখে রাখি, এক্স এর মানটা হচ্ছে 1/48। এরপরে এক্স আমরা ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব, হ্যাঁ। তো ওয়াই এর মানটা কিভাবে বের করব? এই যে এখানে যে আমাদের 2 নং সমীকরণ আছে, হুম, এখানে আমাদের 2 নং সমীকরণটা আছে, এই যে এখানে এই 2 নং সমীকরণে আমরা যদি বসাই দিই এক্স এর মানটা, তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে 2 নং সমীকরণটা এখানে লিখি। 2 নং সমীকরণটা হচ্ছে 32 গুণন এক্স এর মানটা হচ্ছে 1/48, আর প্লাস হচ্ছে 40 ওয়াই সমান সমান 1। তা এটা দিয়ে যদি আমরা 16 দিয়ে কাটি, 16 × 32, 3 × 48, তাই না? তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে 40 ওয়াই সমান সমান 1 - 2/3, বা 40 ওয়াই সমান সমান হচ্ছে এটা 1/3 হবে, বা ওয়াই এর মান হচ্ছে 1/120। তার মানে ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 1/120। এই যে দুইটা তথ্য আমরা বের করলাম, এই দুইটা তথ্য কি? এই দুইটা তথ্য আপনাকে আগে ভালো করে, এখানে আমি প্রথমে লিখছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে একজন পুরুষের একদিনের কাজ ছিল এক্স। তার মানে আমাদের ঘটনাটা হচ্ছে একজন একজন পুরুষের একদিনের একদিনের কাজ হচ্ছে কত? 1/48 ঠিক আছে। আর একজন মহিলার একদিনের কাজ হবে হচ্ছে আপনার 1/120। হ্যাঁ, 20। এইটুকু ছিল আমাদের মূল টার্গেট। এখন আমাদের যে ফাইনাল যে ডিসিশন বলছে যে 8 জন পুরুষ আর 20 জন মহিলার কত দিনে করতে পারবে। তাহলে দেখেন, একজন পুরুষ যদি একদিনে করে 1/48, তাহলে আমাদের 8 জন পুরুষ কত করবে? তাহলে আমরা এখানে লিখি 8 জন পুরুষ ও কয়জন? 20 জন মহিলা। 20 জন মহিলা। তাহলে একজন পুরুষ করবে 1/48, এইভাবে কয়জন আছে আমাদের? 8 জন। আর একজন মহিলা করবে 1/120, এভাবে কয়জন আছে আমাদের? 20 জন। এইটা কিন্তু একদিনের কাজ, বুঝতে পারছেন? একদিনে, এটা কিন্তু একদিনের কাজ, মানে একদিনে কতটুকু করতে পারে। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি, এটা হবে 6, এটা হবে হচ্ছে 6। তার মানে 1/6, 1/6 মানে 2/6, 2/6 মানে 1/3। তার মানে 1/3 ভাগের 1 ভাগ করে একদিন, বুঝতে পারছেন? তাহলে 3 ভাগের 1 ভাগ অংশ করে একদিনে, তাহলে আমরা লিখবো 3 ভাগের 1 ভাগ করে হচ্ছে একদিনে। তাহলে এক অংশ করবে কয়দিনে? 3 দিনে। তার মানে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 3 দিন। এইটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে সম্পূর্ণ কাজ করতে আমাদের টাইম লাগবে হচ্ছে 3 দিন। এটা হচ্ছে একটু লেন্দি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মানে আমাদের যদি 3 ভাগের 1 ভাগ করে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে আমাদের টাইম লাগবে হচ্ছে 3 দিন। তো এটা আপনাকে এইভাবেই করতে হয়, এটা খুব মোটামুটি খুব মানে ইজিলি করা যায়, ঠিক আছে। একটু যদি আপনি ধৈর্য ধরে করেন, আদারওয়াইজ কঠিন হবে, হ্যাঁ। আচ্ছা, এই নিয়মের বাইরে আপনি এই অঙ্ক করতে পারবেন না, এটা এইভাবে ধীরে ধীরে করতে হয়, এটা মোটামুটি
আচ্ছা, এবার ক খ গ এর অঙ্কে আসি। এই অঙ্কটা আপনার একটু বোঝার বিষয় আছে, এটা একটু টাফ আছে। আমি কিছু অঙ্ক স্কিপ করে যাচ্ছি, ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, একবার দুইবার আসছে পরীক্ষায়। ওগুলো বাসায় চেষ্টা করলে মানে পারবেন, আর না পারলেও সমস্যা নেই। ওগুলো খুব গুরুত্বপূর্ণ না, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো খুব মনোযোগ দিয়ে, যেমন এই অঙ্কটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সকল পরীক্ষাতে আসে, যেগুলো একটু কঠিন পরীক্ষা হয় সেখানে এগুলো আসে। তো এখানে ক খ গ, হুম, তে ক খ গ একটা কাজ আপনার হচ্ছে 11 দিনে করে, 20 দিনে করে, 55 দিনে করে। মানে ক করে 11 দিনে, খ করে 20 দিনে, আর গ করে 55 দিনে। এখন ক, খ এবং মানে ক কে খ এবং গ পালাক্রমে সাহায্য করলে কাজটি কত দিনে মানে শেষ হবে আর কি। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, মানে ঘটনাটা এরকম, যে ধরেন এখানে আপনাদের ক, এটা হচ্ছে ক, এটা হচ্ছে ক, এটা হচ্ছে ক, এটা হচ্ছে ক, এভাবে। হুম, এখন বলছে পালাক্রমে সাহায্য করবে, তার মানে প্রথম দিন ক, মানে খ ক কে হেল্প করবে, মানে প্রথম দিন ক আর খ, দ্বিতীয় দিন আবার ক আর গ, তৃতীয় দিন ক আর খ, চতুর্থ দিন ক আর ক, পঞ্চম দিন ক আর খ, ষষ্ঠ দিন ক আর গ। ঠিক আছে, বুঝছেন বিষয়টা কি? মানে এইভাবে চলতে থাকবে কাজটা, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইভাবে চলতে থাকলে মানে কত দিনে আমরা কাজটা শেষ করতে পারবো। তাহলে একটা একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রথম দিনের কাজ আমরা যদি বের করি, ধরেন প্রথম দিনের কাজ, প্রথম দিনের কাজ। আচ্ছা, প্রথম দিনে আপনার ক করবে হচ্ছে, আমরা জানি ক 11 দিনে করে, তাহলে একদিনে করবে 11/1 ভাগ, আর তার সাথে খ থাকবে, সে করবে 20/1 ভাগ। এটা হচ্ছে প্রথম দিনের কাজ। তাহলে এই দুটো যদি আমরা লসাগু করি, তাহলে কত লসাগু হবে? 11 আর হচ্ছে 20 নিয়ে আপনার 220 নাকি? 220 হলে এটা হবে 20 আর এটা 11, তাহলে 31। 31/220 অংশ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দ্বিতীয় দিনের কাজে আসি। দ্বিতীয় দিনের কাজ, দ্বিতীয় দিনে কে কে থাকবে? ক থাকবেই। হ্যাঁ, ক হচ্ছে 11/1 ভাগ, প্লাস হচ্ছে খ, এবার গ 55/1 ভাগ। তাহলে এই দুটো যদি আপনি লসাগু করেন, তাহলে হচ্ছে 55 লসাগু হবে, তাহলে 5 আর 1 6 হবে, এত অংশ। বুঝছেন কথা? তাহলে এটা গেল 2 দিনের কাজ, কিন্তু মানে এই দুইটা যদি আমরা এখন যোগ করি, তাহলে আমরা কয় দিনের কাজ পাবো? 2 দিনের। তাহলে আমরা লিখতে পারি 2 দিনে করতে পারে, 2 দিনে পরে হচ্ছে কত অংশ? এই যে 31/220 প্লাস 6/55। তাহলে এখান থেকে আপনি লসাগু করবেন 220, তাহলে এটা 31 আর এটা হচ্ছে 4, 6 6 কত হয় আপনার? 4 হলো 220 আর 4 6 24, তাহলে 30 আর 50 55, তাহলে 55/220, 55/220। এই 55/220 কাজ করবে 2 দিনে। এখন তাহলে গোটা কাজ করতে কত সময় লাগবে? তাহলে এইটাকে আমরা লিখবো কিভাবে? এখানে লিখবো যে 55/2 অংশ কাজ করে আপনার 2 দিনে, বা 55/220 অংশ করে হচ্ছে কয়দিনে? 2 দিনে। তাহলে এক অংশ করবে কয়দিনে? এই 2 × 220 ভাগ হচ্ছে 55। তাহলে এটা কাটাকাটি করেন, এটা কাটাকাটি করলে এটা 4 হবে, তাহলে 4 × 2 = 8 দিন, অর্থাৎ কাজ শেষ করতে 8 দিন সময় লাগবে। বুঝতে পারছেন? এই এই সবাইকে ক্লিয়ার এটা?
আমাদের স্বাস্থ্য সহকারীর একটা ব্যাচ চালু করতে যাচ্ছি 27 তারিখ থেকে। তো ওটা একটা লেকচার শিট তৈরি করছি আমি 15 পেজের, প্রথম লেকচার। তো ওইটা আমি এতে একটা শেয়ার দিছি আপনার আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে। সেখানে হচ্ছে একজন আমার কমেন্ট করছে, স্যার এইটাই কি সম্পূর্ণ কোর্সের লেকচার শিট না আরো আছে? 15 পেজের একটা লেকচার শিট, এইটা পড়ে একটা মানুষ একটা চাকরির পরীক্ষায় টিকবে এটা আশা করা ঠিক? হাস্যকর। সে আবার বলছে এটাই কি লাস্ট? না, এখানে যে নোমেয়ার বলছে প্রথম লাইন হচ্ছে, দেখেন বলছে পালাক্রমে সাহায্য করবে, তার মানে কি প্রথম দিন ক করবে, পরের দিনও ক, মানে ক কোনোদিন বাদ নাই, হ্যাঁ, ক রেগুলারই আছে। তাহলে প্রথম দিন খ তাকে হেল্প করবে, পরের দিন গ হেল্প করবে, তারপরের দিন খ হেল্প করবে, তারপরের দিন গ হেল্প করবে, এভাবে ক ক পদ্যের রেগুলারই কাজ করবে, মানে হেল্প করবে তাকে। হুম, এই আচ্ছা। আচ্ছা, পরের লাইনটা তো সহজ, মানে যেহেতু যেহেতু ক আর খ, তাই না? প্রথম আপনার প্রথম হচ্ছে ক আর খ, তাহলে ক আর খ মানে কি, ক একটা কাজ করে কয় দিনে? 11 দিনে, তাহলে 1/11। আর খ করে 20 দিনে, তাহলে 1/20। তাহলে এই দুইটা যোগ হবে প্রথম দিনের কাজ। আর দ্বিতীয় দিনের কাজ কত হবে? এই দুইটা লসাগু করলে হবে, এখানে আপনার হচ্ছে কত, 220 লসাগু হচ্ছে না? 220 লসাগু করলে আহ হ্যাঁ, তাহলে এখানে আপনার হচ্ছে এই তো এটা হবে 31, আর পরেরটা হবে হচ্ছে আপনার কত, 24/55। ঠিক আছে না? যাক, 24 না, 6/55। তখন এই 55/220 অংশ কাজ করবে কিন্তু 2 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে 4 × 2 = 8 দিন। এরপর এটাতে আসি, বলছে ক একটা কাজ করে 6 দিনে, খ করে 8 দিনে, তারা 640 টাকায় কাজটা চুক্তি নিল। এবার গ এর সাহায্য নিয়ে 3 দিনে শেষ করলো। হুম তাহলে কে কত টাকা হচ্ছে পাবে? হ্যাঁ, তাহলে এখানে আপনি দেখেন যে হচ্ছে, মানে ক কাজ করতে পারে হচ্ছে 6 দিনে, আর খ করতে পারে হচ্ছে 8 দিন। ভালো কথা, করতে পারুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা কাজ চুক্তি নিছে, নেওয়ার পরে তারা কাজ করতে পারতেছে না আসলে, তখন গয়ের হেল্প নিচ্ছে, গয়ের হেল্প নিয়ে হচ্ছে 3 দিনের ভিতরে হচ্ছে কাজটা শেষ করে ফেলছে। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম কাজটা শেষ করে ফেলছে, তাহলে কে কত টাকা পাবে? 3 দিনে কাজ করছে, মানে টোটাল 3 দিন সময় লাগছে কাজটা করতে। হ্যাঁ, তাহলে এখন টাকা, যে যেমনই কাজ করুক, কে কতটুকু কাজ করলো সেই অনুসারে তো টাকা পাবে, তাই না? তাহলে ক একটা কাজ করে হচ্ছে 6 দিনে, আর খ করে হচ্ছে 8 দিনে। হ্যাঁ, আর হচ্ছে গ কয় দিনে করতে পারে সেটা আমরা জানি না, কিন্তু গ কাজ করছে হচ্ছে 3 দিন। বুঝতে পারছেন বিষয়টা কি? গ কাজ করছে হচ্ছে 3 দিন। তাহলে এই, মানে আমরা ধরেন ক এর টাকাটা ভাগ করব হচ্ছে, মানে ক যেহেতু 6 দিনে করতে পারে, সেহেতু 3 দিন কাজ করছে, তাহলে ও 3 দিনের ভাগে যেটা হয় সেই টাকাটা পাবে। তারপরে খ যেহেতু আপনার হচ্ছে 8 দিনে করতে পারে, হ্যাঁ, তাহলে 8 দিনে করতে পারলে ওর হচ্ছে আপনার 8 দিনের হিসাবে যে টাকা হয় ওই সেই টাকা পাবে। ঠিক আছে। আর আপনার হচ্ছে গ এর হিসাবটা হচ্ছে, গ যে আসলে কয় দিনে কাজটা করতে পারতো, হ্যাঁ, আহ, সেটা আমরা ধরেন এখনো মানে ইয়ে না আর কি। হ্যাঁ, তে আমরা যদি টাকাটা হুম, মানে হচ্ছে হুম, তো এখানে আমরা দুই ভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে প্রথমে কয়ের কথায় আসি, ক্ষয়ের কথায় আসি, গয়ের কথায় আসি। এখন কয়ের কথা দেখেন, ক কাজটা করে হচ্ছে 6 দিনে, তাহলে একদিনে করবে 6/1 এইভাবে ক কাজ করছে 3 দিন, নাকি? আর খ হচ্ছে কাজ করতে পারে 8 দিনে, তাহলে একদিনে করবে 8/1 এইভাবে কাজ করছে ও 3 দিন। আচ্ছা, আর গ হচ্ছে আসলে 3 দিন কাজ করছে। হ্যাঁ, মানে গ তো আর বেশি কাজ করেনি, তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার
তাহলে করতে পারে, আমরা ধরে নিই এক্স দিন, তাহলে হচ্ছে ও এক্স দিনে করতে পারে, তাহলে 3 দিনে করবে এইটুকু অংশ। এইগুলো সম্পূর্ণ যোগ করলেই আমাদের টোটাল কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা এর কয় দিনে করতে পারি সেটা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের আপনার এটা কত হবে, এটা 2 হবে, তাই না? তাহলে হাফ প্লাস 3/8 প্লাস 3/x সমান সমান হচ্ছে 1। তাহলে এখানে লসাগু হবে কত? এটা ধরেন আমরা যদি 8 লসাগু করি, 4 আর 3 এ 7, এটা 4 আর এটা হচ্ছে 3, তার মানে 7 প্লাস এটা হচ্ছে, ভুল হচ্ছে, দাঁড়ান, না ভুল হচ্ছে না। 2 আর 8, তাই না? এটা 8x লসাগু হবে, সরি বলেছি। হ্যাঁ, তাহলে এটা 3 × 8 = 24, তাই না? সমান সমান হচ্ছে, না এটা মিস্টেক হচ্ছে, দাঁড়ান। এখানে আমরা যদি এটা মানে 2 আর এখানে হচ্ছে 3/8, তাই না? 8 চলে গেলে 3, এটা 4, 7, এটা এক্সেস চলে গেলে 3 × 8 = 24। এগুলো এক্স হবে তো, 7x হবে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে 1, তাহলে আমাদের এক্স এর মানটা হবে 24। তার মানে এখানে দেখেন যে আপনার মানে করতে পারে 24 দিনে। হুম, করতে পারে হচ্ছে 24 দিনে। মানে যদি একা একা গোটা কাজটা করতো তাহলে সে 24 দিনে করতে পারতো। এখন তাহলে টাকা ভাগের অনুপাত কিভাবে হবে? টাকা ভাগের অনুপাতটা হবে, ক হচ্ছে আপনার 6 দিনে করে, তাহলে একদিনে কতটুকু করবে, এভাবে 3 দিন করছে, এটা কয়ের অনুপাত। কয়ের হচ্ছে 8 দিনে করে, একদিনে করবে হচ্ছে 8/1 এভাবে 3 দিন করবে। আর হচ্ছে 24 দিনে করে, তাহলে 24 দিনে একদিনে এইটুকু করবে, এভাবে 3 দিন করবে, এই হচ্ছে অনুপাত। হ্যাঁ, এই হচ্ছে টোটাল অনুপাত। তো এই অনুপাতটাকে যদি আমরা স্বাভাবিক অনুপাত করি, তাহলে এখানে কত হবে, উপরে 3, না এটা দেখে এটা দিই, তাহলে এটা 2, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। এটা কয়ের অনুপাত, এটা হচ্ছে ক্ষয়ের অনুপাত, আর এটা হচ্ছে 1/8 হচ্ছে গয়ের অনুপাত, মানে এটা দিয়ে এটা যদি কাটেন তাহলে 8 হবে। এখন এই অনুপাতগুলোকে ঠিক করতে হয় কিভাবে? আপনার এটা লসাগু কত হবে? লসাগু হবে হচ্ছে 8, তাহলে সবগুলোকে 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হবে 4, এটা হবে 3, এটা হবে 1, এই অনুপাতে টাকা ভাগ হবে। হ্যাঁ, মানে সবগুলোকে আমরা 8 দিয়ে গুণ করে দেবো, কারণ হচ্ছে লসাগু যা হয় তাই। এখন এই 4, 3 আর 1, এইভাবে টাকা ভাগ হবে। বলছে কত টাকা পাবে, তাহলে পাবে হচ্ছে এই যে 640 টাকা, এই 640 টাকা 4 আর 3 7, 8 ভাগ হবে, 8 ভাগ হয়ে গয়ের 1 ভাগ, তার মানে 80 টাকা পাবে হচ্ছে। ঠিক আছে। এরপরে যাই। এরপরে বলছে যে বাবর একটা কাজ করে 8 দিনে, আর টিপু সেই কাজ করে 12 দিনে। বাবর কাজ শুরু করার পরে পালাক্রমে তারা একদিন পর পর কাজ করলো, তাহলে কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? এখানে আপনার বোঝেন আগে অঙ্কটা, মানে প্রথম দিন, ধরেন দিনের হিসাব, দিন আগে দিন লিখি আগে, দিন। হ্যাঁ, দিন হচ্ছে 1, 2, 3, 4,
5, 6, 7, 8 এরকম ভাবে চলবে, তাই না? এগুলো হচ্ছে দিন। আচ্ছা, প্রথম দিন কে কাজ করবে? প্রথম দিন শুরু করবে হচ্ছে বাবর। তাহলে বাবর, এর পরের দিন হচ্ছে টিপু, এর পরের দিন হচ্ছে বাবর, এর পরের দিন হচ্ছে টিপু, এর পরের দিন বাবর, এর পরের দিন টিপু, এর পরের দিন বাবর, এর পরের দিন টিপু। এইভাবে চলবে নাকি? এখন ওরা বলছে যে বাবর কাজটা করবে আপনার কয়দিনে? 8 দিনে। তাহলে প্রথম দিন বাবর করবে হচ্ছে কতটুকু কাজ? 8 ভাগের 8 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? আচ্ছা। আর দ্বিতীয় দিন টিপু করবে। টিপু করবে কয় ভাগ? 12 ভাগের 1 ভাগ। এই যে এই কাজটা হলো কয়দিন? এই যে দুইটা যদি আমি যোগ করি, এটা কিন্তু 2 দিনের কাজ। হ্যাঁ, এইটা যদি আমরা যোগ করি তাহলে 24 লসাগু হবে। তাহলে এখানে হচ্ছে 3 আর এটা 2, মানে 5 ভাগ 24 অংশ করবে কয়দিনে? অংশ করে কয়দিনে? 2 দিনে। এটা কিন্তু 2 দিনে। হ্যাঁ, 2 দিনে, 2 দিনে। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা কি? 2 দিনে করে 5/24 অংশ। আচ্ছা, এখন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, দেখেন আমাদের যখন এই 24 ভাগের 24 ভাগ কাজই হয়ে যাবে তখনই তো আমাদের কাজ শেষ, তাই না? এখন হচ্ছে 24 ভাগের 5 ভাগ কাজ শেষ হয়েছে, 24 ভাগের 24 ভাগ আমাদের কাজ শেষ হয়নি। 24 ভাগের হচ্ছে 5 ভাগ কাজ শেষ হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আরো 2 দিনে 5 ভাগ হবে, আরো 2 দিনে 5 ভাগ হবে, আরো 2 দিনে 5 ভাগ হবে। মানে আমরা যদি আরো মনে করেন যে হচ্ছে উম 4টা 2 দিন নেই, তাহলে 20 ভাগ কাজ শেষ হবে নাকি? তাহলে আমাদের, যদি আমরা বলি 5টা 2 দিন নেই, তাহলে 25 ভাগ হয়ে যাবে, কাজ বেশি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 8 দিনে শেষ হবে, 8 দিনে শেষ হবে এই 5/24 কে আপনার গুণ করতে হবে কিন্তু 4 দিয়ে, কারণ কি এটা 2 দিনের কাজ। তাহলে 8 দিন হতে হলে 4 দিয়ে গুণ করলে 8 দিন হয়ে যাবে, কারণ 2 দিনে 5/24, আরো 2 দিনে 5/24 এরকম। তাহলে এটা দিয়ে কেটে দেন, তাহলে 6। তার মানে 6 ভাগের 5 ভাগ শেষ হলো, এত অংশ শেষ হলো। হুম। তার মানে আপনার 8 দিন কিন্তু শেষ হয়ে গেছে, বুঝছেন? মানে এই পর্যন্ত চলে আসছে। 8 দিনও শেষ হলো, আপনার 6 ভাগের 5 ভাগ কাজ শেষ হয়ে গেল। এবার বাকি থাকলো কয়দিন? বাকি থাকলো কতটুকু কাজ? বাকি থাকলো হচ্ছে 6 ভাগের 5 ভাগ শেষ হলে 6 ভাগের 1 ভাগ বাকি থাকে। এরপরে আমরা 9 নম্বর দিনে আসবো। হুম। এখানে 9 নম্বর দিন আসি, 10 নম্বর দিন আসি। 9 নম্বর দিনে আবার বাবর কাজ করবে, তাই না? 9 নম্বর দিনে কিন্তু বাবর, 10 নম্বর দিনে টিপু, এভাবে চলবে। তাহলে আমাদের 8 দিন শেষ হয়েছে কাজ, এখন আর বাকি আছে 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, তাহলে নবম দিনে কতটুকু কাজ শেষ হবে আমরা আগে দেখি। নবম দিনে কে করবে? বাবর। বাবর করে 8 ভাগের 1 ভাগ, তাই না? আমাদের কাজ বাকি আছে 6 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখবো হচ্ছে যে নবম দিনে, নবম দিনে শেষ হবে হচ্ছে 8 ভাগের 1 ভাগ, কারণ বাবর করবে সেদিন, এই যে 8 ভাগের 1 ভাগ শেষ হবে। তাহলে এবার বাকি থাকলো কতটুকু? বাকি থাকলো 8 ভাগের 1 ভাগ বাদ দিলে আপনার, না, 6 ভাগের 1 ভাগ ছিল। তাহলে 8 ভাগের 1 ভাগ বাদ দিলে 24 লসাগু হলে এটা 4, 3, 1/24, এই এই অংশ বাদ থাকবে। তাহলে 9 নম্বর দিনও শেষ হয়ে গেল। হুম। এবার 10 নম্বর দিনে যাব। হুম। তে 10 নম্বর দিনে এবার কে করবে? টিপু। দেখেন, টিপুর বেলায় হচ্ছে যে সে 12 দিনে মানে কাজটা করতে পারে, তার মানে একদিনে 12 ভাগের 1 ভাগ কাজ করবে, কিন্তু কাজ বাকি আছে আমার 24 ভাগের 1 ভাগ। তার মানে টিপুর সারাদিন লাগবে না, টিপুর অর্ধেক দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ সে 12 ভাগের 1 ভাগ করে আর আমার কাজ আছে 24 ভাগের 1 ভাগ, তাহলে অর্ধেক দিনে হয়ে যাবে। তার মানে টিপু টিপু হচ্ছে 24 ভাগের 1 অংশ করবে কয়দিনে? এটা 12কে এটা দিয়ে গুণ দিলে হয়ে যাচ্ছে আমাদের। তার মানে হাফ দিন, মানে আর অর্ধেক দিন সময় লাগবে।
তাহলে আমাদের আগে হচ্ছে 9 দিন আর এখন হচ্ছে অর্ধেক দিন, তাহলে টোটাল সময় লাগবে আমাদের 9.5 দিন। হ্যাঁ, 9.5 দিন আমাদের সময় লাগবে কাজটা শেষ করতে। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ। আচ্ছা, আরোপা বলতে চাই মনে হয় কিছু। আরোপা বলেন। স্যার একটু প্রথম থেকে যদি বলতেন আরেকবার। প্রথম থেকে কোথায় সমস্যা বলেন। স্যার এই যে সেকেন্ড লাইন থেকে। মানে আপনার কি কি সমস্যা হচ্ছে এটা আগে বলেন, আমি শুনি আগে। স্যার ওদের কাজের যে অংশ, ওখান থেকে আমার একটু বুঝতে সমস্যা হইতেছে। কাজের অংশ। হুম। আচ্ছা, তো এখানে মানে মূল বিষয়টা হচ্ছে যে এরা তো একদিনে কাজটা করে না, মানে মানে একদিন পর পর একজন করে কাজ করে। হ্যাঁ, তাহলে এখানে আপনার প্রথমে প্রথমে দেখেন যে এখানে বাবর, তাহলে বাবর হচ্ছে 8 দিনে করতে পারে, তাহলে একদিনে করবে 8 ভাগের 1 ভাগ নাকি। আর এরপরে আছে টিপু, টিপু 12 দিনে করে, তাহলে করবে হচ্ছে 12 ভাগের 1 ভাগ। তাহলে এই যে দুইটা কাজ, এই দুইটা কাজ কিন্তু আপনার হচ্ছে 2 দিনে, মানে এখানে 24 যোগ করলে 24 ভাগের 5 ভাগ হবে, এটা কিন্তু 2 দিনে। এটা একদিনের কাজ না, কিন্তু এটা হচ্ছে 2 দিনের, মানে প্রথম দিন আর দ্বিতীয় দিন। এত অংশ করে হচ্ছে কয় দিনে? 2 দিনে। এখন আপনি 2 দিনে যদি করে তাহলে আরো 2 দিন গেলে 24 ভাগের 5 ভাগ হচ্ছে 2 দিনে, তাহলে আরো 2 দিন গেলে আরো 5 ভাগ হবে নাকি। তাহলে 10 ভাগ গেল, আর 2 দিন গেলে আরো 5 ভাগ, 15 ভাগ, আর 2 দিন গেলে আরো 5 ভাগ, 20 ভাগ। তারপরে আর 2 দিন গেলে আপনার আরো 5 ভাগ, 25 ভাগ হয়ে যায়। তো 25 ভাগ তো আমার কাজ না, আমার কাজ হচ্ছে 24 ভাগের 24 ভাগ হলে মিলে যাবে। বুঝতে পারছেন? 25 ভাগ তো নেওয়া যাবে না, তাহলে আমরা বলতে পারি যে 4টা 2 দিন, অর্থাৎ 8 দিনে যে কাজ হবে সেটা কাছাকাছি যাবে, তাই না? তাহলে 8 দিনে কতটুকু কাজ হবে? এটা 5/24কে আমরা কিন্তু 8 দিয়ে গুণ করবো না, 4 দিয়ে গুণ করবো, কেন? কারণ 2 দিনের কাজ এটা। তাহলে 6 ভাগের 5 ভাগ কাজ হয়ে যাবে। এই এই 8 দিন গেলে, এই যে এই পর্যন্ত যে 8 দিনের টাইম লাইন টানা হয়েছে, এতে 6 ভাগের 5 ভাগ কাজ কমপ্লিট হলো। এবার বাকি থাকলো 6 ভাগের কয় ভাগ? 1 ভাগ। এইটা করবে 9 দিনে, 9 নম্বর দিনে। 9 নম্বর দিনে কে করবে? বাবর। তাহলে বাবর 8 ভাগের 1 ভাগ করে ফেলছে, তাহলে আবার বাকি থাকলো কত? বাকি থাকলো 24 ভাগের 1 ভাগ। এখন এবার 10 নম্বর দিনে এসে টিপুর ভাগে পড়ছে। টিপু আমরা জানি একদিনে করে 12 ভাগের 1 ভাগ, আর কাজ বাকি আছে আমার 24 ভাগের 1 ভাগ, তাহলে আর অর্ধেক দিন সময় লাগবে, গোটা দিন তো লাগবে না। তাহলে আগে 9 দিন আর এই অর্ধেক দিন, মোট 9.5 দিন সময় লাগবে। হুম, এটা একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। হ্যাঁ, এরপরে এটাতে আসি। এই আপনারা সবাই কি বুঝতেছেন? না বুঝলে জিজ্ঞেস করবেন, এগুলা কিন্তু মারুফা যেমন জিজ্ঞেস করলো কোনো প্রবলেম হলে, আর না জিজ্ঞেস করলে তো এটা হবে না। মানে আপনার যদি, এগুলো কিন্তু খুব একটা মানে সহজ না। হ্যাঁ, সময় কাজকে ক্লিয়ার ভাষায় নিয়ে আসা খুব কঠিন আছে। এর একজন কলিগ আছে, উনি হচ্ছে প্রচন্ড মেধাবী একজন মানুষ। তো ওই ভদ্রমহিলা আপনার হচ্ছে আমাদের নাইমে যখন আমরা ট্রেনিং করছিলাম, আমাদের ফাউন্ডেশন ট্রেনিং, তখন উনি ফার্স্ট হয়েছিল।
অনেক সুন্দর তার মানে কথা বলার স্টাইল, এবং সে অনেক সুন্দর করে কথা বলে এবং অল স্টার। কিন্তু ওনার একটা জিনিস আমি লক্ষ্য করলাম কিছুদিন হলো, পক্ষপাত দুষ্ট। পক্ষপাত দুষ্ট ব্যাপারটা কি, মানুষ অবশ্য নিউট্রাল হওয়া খুব কঠিন। এই যে আমাদের দেশে যে অকারেন্স গুলো এখন ঘটতেছে রেগুলার, এটা তো সত্য। নিউজে যে খবরগুলো আসছে এগুলো তো মিথ্যা না। এখন দেশের কি অবস্থা হয়েছে, ভালোটা মন্দ এত কিছু আমরা জানি না, তবে এটুকু তো জানি যে ঘটনাগুলো সত্য, তাই না? তো অবশ্যই আমাদেরকে সতর্ক সচেতন এগুলো হতে হবে। মানুষ এগুলো নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে অনেক কিছু। এটা অবশ্য কেউ রাগ, মনের অভিমান, ক্ষোভ থেকে করতেছে, কেউ হয়তো সতর্কতার খাতিরে করতেছে, তাই না? তে এটা উনি আবার দেখি ওই আগের শেখ হাসিনার আমলে কি ঘটছে না ঘটছে এগুলোর সাথে মিলায়, এবং বলে যে যেমন ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সেখানে উনি বলছে যে এরকম দু একটা ঘটনা আগেও ঘটছে, বা যতটা মিডিয়াতে আসছে এতটা না। এখন একজন শিক্ষিত মানুষের সেন্স গুলো চিন্তা করছে, তার সরকারি চাকরিজীবী, তার তো মিনিমাম সেন্স থাকা, তার এগুলো নিয়ে মন্তব্য করারই দরকার নাই, বাট একেবারে পার্শিয়াল কথাবার্তা। হম এই মানুষগুলো দেশের কোনো উপকারে আসে না। হ্যাঁ, আপনাকে নিউট্রাল থাকার চেষ্টা করতে হবে, বিষয়গুলো অবজারভেশন করতে হবে, বুঝতে হবে, সঠিক মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করতে হবে নিজের জায়গা থেকে। যতটা আপনি কি আর ডাকাতকে আর মারতে যেতে পারবেন? আপনার কি সেই সক্ষমতা আছে? কিন্তু একজন বিবেকবান মানুষ হিসাবে আহ, যদি আপনি কোনো কথা বলতে চান, দ্যাট ইউ হ্যাভ টু প্রেশারাইজ দ্য গভর্নমেন্ট, সরকারকে প্রেশারাইজ করতে হবে। হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করার জন্য প্রেশারাইজ করতে, এটাও করতে পারেন। কিন্তু আপনি যদি কারোর সাথে কম্পেয়ার করতে চান যে অমুকের সময় এই হয়েছে, অমুকের সময় হয়েছে, এখন আসলে আমরা তো কেউ অতীতে ফিরে যেতে পারবো না, আমাদের ভবিষ্যৎ নিয়ে বাঁচতে হবে, তাই না? তা আমরা সেগুলো ইতিহাস থেকে আমরা একটা প্রিভেন্টিভ মেজার নিয়ে, ভালোকে ভালো খারাপকে খারাপ বলার যদি ইচ্ছা বা ধৈর্য শক্তি আপনার না থাকে, তাহলে তো আর কি, সরকারি চাকরি করে কি আর কি করে কি, মানুষকে মানুষ হতে পারবে? সম্ভব না। হ্যাঁ, এখন পরিস্থিতি তো আসলে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে আউটপুট। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, ইনপুটটা কিন্তু এদের না, ইনপুটটা কিন্তু আগের গভর্নমেন্টের, এটা সত্য। কারণ তারা কিশোর গ্যাং তৈরি করছে, তারা মাদকে ফ্রি করে দিছে, ভার্সিটির হলে হলে অস্ত্র, আপনার সবকিছু তারা একটা ওপেন করে দিছে। হ্যাঁ, সেটার আউটপুটটা এখন সুযোগটা কাজে লাগাচ্ছে, এটা তো বাস্তবতা, এটা বুঝতে হবে তো। হুম এরা এই 6 মাসের মধ্যে কি সন্ত্রাসী তৈরি হয়ে গেছে? না, এরা আগে থেকেই ছিল, এদেরকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছিল। এখন তারা দল নাই, এখন তারা নিজের কাজ নিজেরাই করতেছে। আগে হয়তো দলের মুখের দিক তাকায় যারা ধরেন হাই প্রফেশনাল, তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে, এগুলো করে বেড়াইছে, কিন্তু এখন আর সুযোগ নাই। এখন এসে যারা জেনারেল পিপল তাদের উপর চড়া হচ্ছে। এখন আপনি যদি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে যে চাঁদা দিবে, এই পরিস্থিতিতে দিবে না তো। এখন তারা অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, গভর্নমেন্টও এটা হয়েছে, কিন্তু তারা এখন জেনারেল পাবলিকের কাছে চলে আসছে। আপনি যদি বন উজাড় করে দেন, তাহলে বাঘরা তো মানুষকে খাওয়ার জন্য আসবে, তাদেরকে বনে একটা প্লেসমেন্ট করতে হবে অথবা তাদেরকে মেরে ফেলতে হবে। তো এইগুলো বিষয়গুলো ধরেন চিন্তা করে কাজ না করলে, ইনপুটটা আমাদের আগেই হয়ে গেছে। 17 বছর আপনার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস, কত কিছু ছেলে মেয়েকে পড়ানো হয়েছে, বাট কেউ ওই সঠিক দেশপ্রেমও পায়নি, ভালোবাসা পায়নি, কারণ সঠিকভাবে এগুলো হয়নি। এবং সেগুলো আস্তে আস্তে গাছগুলো বড় হয়ে গেছে। এখন তারা এসে আমাদেরকে হুমকি করতেছে, এবং এগুলো যে আসলে কারো কেউ করাচ্ছে না তারই বা গ্যারান্টি, তাই না? যে তোরা এগুলো করতে থাক তোদের মতো করে, পরিস্থিতি দেখি কোন দিকে যায়। তাহলে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, এবং গভর্নমেন্টকে ধরেন হাই প্রেশার দিয়ে এটা, গভর্নমেন্টের উচিত যেগুলো হার্ড লাইনে যাওয়া। গভর্নমেন্ট চাচ্ছে যে কোনো একটা বিষয়ে কেমন একটা শিথিলতা। যাই হোক, আপনারা সতর্ক থাকেন, পরিস্থিতি কিন্তু অলমোস্ট মানে বাজে অবস্থা।
মানে গ্রাম শহর বলে কথা না, যে কোনো জায়গায় একটা অকারেন্স ঘটতে পারে, স্পেশালি যারা উইমেন তাদের তো লাইফ থ্রেট। হ্যাঁ, আপনার ধরেন টাকা যেতে পারে, কিন্তু টাকা পরে না হয় পাবেন। হ্যাঁ, কিন্তু যার মান সম্মানের বিষয় উপর অ্যাটাক হলে সমস্যা না। এগুলো খুবই সেফ থাকা দরকার। এবং মানে কিভাবে কি করণীয় আমরা বুঝে উঠতে পারছি না। তারপরেও একটু দেখা যাক, উই আর হোপফুল ফর দ্য ফিউচার। আপনারা সবাই সতর্ক থাকবেন, হ্যাঁ। মানে কোনো বিষয়ে সবসময় নিজেকে জটিলতা এড়ানোর চেষ্টা করবেন। আচ্ছা, এখানে মানে বলছে যে একটি কাজ ক করে, এইটা দেখেন, এটা কিন্তু আরেকটু জটিল এবং লেন্দি প্রসেস। হুম। বলছে ক একটা কাজ করে 20 দিনে, খ করে হচ্ছে 30 দিনে, আর গ করে 60 দিনে। খুব ভালো কথা। এই পর্যন্ত আমাদের কোনো মানে সমস্যা এখানে ক্রিয়েট হচ্ছে না। দেন পরে বলছে প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং চতুর্থ দিনে গ ক কে সাহায্য করবে। বুঝতে পারছেন? তার মানে ক দৈনিকই থাকবে। মানে ক এর কপাল খারাপ, ক দৈনিকই কাজ করবে। ক এইভাবে কাজ করতেই থাকবে। ক এর একদিনও বাদ নাই। বুঝতে পারছেন? ক রেগুলার কাজ করবে। এভাবে ক চলতেই থাকবে। আর যতদিন কাজ শেষ না হয় ততদিন ক চলতে থাকবে। এখন বলছে তৃতীয় দিনে গিয়ে খ হেল্প করবে, তার মানে তৃতীয় নাম্বার, মানে এটার দিন নাম্বার দেই। এক, এটা দুই, এটা তিন, এটা চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, এদিকে জায়গায় নাই, 12, এখানে আমি ক লিখি। আচ্ছা, তাহলে তিন তিন নম্বর দিন, 3 নম্বর দিনে খ তাকে হেল্প করবে, তাহলে এটা 3 নম্বর দিন, তাহলে খ। তারপরে 6 নম্বর দিনে আবার খ, 9 নম্বর দিনে আবার খ, 12 নম্বর দিনে আবার খ, নাকি? আচ্ছা, এরপরে গ হচ্ছে 4 নম্বর দিনে, 4 নম্বর দিনে হেল্প করবে। তাহলে 4 নম্বর দিনে হচ্ছে এখানে গ। হ্যাঁ, তারপরে 8 নম্বর দিনে আবার গ, তারপরে 12 নম্বর দিনে আবার গ, মানে এদিকে আরো যাবে আর কি। কত যাবে বোঝা যাচ্ছে না। হুম। আচ্ছা, এটা বুঝতে পারছেন আপনারা? মানে এই ডায়াগ্রামটা বুঝতে পারছেন যে ঘটনাটা কি ঘটলো এখানে? হ্যাঁ, কারো কনফিউশন থাকলে এখানে জিজ্ঞেস করবেন, এই জায়গাতে মূল বিষয়টা এখানে আটকে থাকবে। হ্যাঁ, এই কারো কারো কনফিউশন আছে এটাতে? হ্যাঁ। আচ্ছা, এখন না, এখানে দেখেন, এখানে একটু মনোযোগ দেন প্রথমে, তাছাড়া আবার পিছনে ফেরা কিন্তু কঠিন কাজ। আর এখানে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। তাহলে আমরা এখানে ধরেন আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে এই 12তম দিনে গিয়ে তারা এক জায়গায় হয়ে যাচ্ছে, তাই না? 12 নম্বর দিনে গিয়ে দেখেন সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের একটা বোঝার বিষয় যে 12তম দিন, তারপরে 24তম দিন, তারপরে আপনার 3 × 36তম দিন, তারপরে 4 × 48তম দিন, এরকম দিনগুলোতে তারা একসাথে কাজ করবে। তাহলে আমরা আগে প্রথমে 12 দিনের কাজ বের করবো, হ্যাঁ। মানে এই 12তম দিনে যেহেতু একসাথে হয়ে যাচ্ছে তারা, তাহলে আমরা 12 দিনে কে কতটুকু কাজ করলো সেটা আগে বের করে নেব। তারপরে আমরা 13, 14, 15, 16 এভাবে যেতে থাকবো, ঠিক আছে? ততদিন কাজ শেষ নাই, প্রথমে আগে 12 দিনের সবার গুলো একসাথে বের করবো। তাহলে আমরা লিখবো হচ্ছে 12 দিনের কাজ। 12 দিনের কাজ। ওকে। আচ্ছা, 12 দিনের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই 12 দিনে ক কিন্তু 12 দিনই কাজ করবে, কারণ ক এর একদিনও মাপ নাই। তাহলে যেহেতু ক 20 দিনে করে, তাহলে এইভাবে একদিনে করবে 20 ভাগের 1 ভাগ, এইভাবে ক কিন্তু 12 দিনই করবে। ওকে, ক এর কোনো মাপ নাই। এবার খ এর কথায় আসি। খ 30 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে করবে 30 ভাগের 1 ভাগ, এইভাবে খ করবে কয়দিন? 12 দিনের মধ্যে 4 দিনে, যে 1, 2, 3, 4, তাহলে 4 দিন করবে। আর গ করবে কয়দিন? 60 দিনে করে, তাহলে 60 দিন, 60 ভাগের 1 ভাগ, এইভাবে গ করবে কিন্তু 1, 2, 3 দিন। এই হচ্ছে 12 দিনের কাজ। বুঝতে পারছেন? এটা হচ্ছে টোটাল 12 দিনের কাজ। হুম, 12 দিনের কাজ।
1/20 কিভাবে, এটা তো সিম্পল ব্যাপার। যেহেতু 20 দিনে কাজ করে, তাহলে একদিনে করবে 20 ভাগের 1 ভাগ না? মানে 20 দিনে কাজ করে, তাহলে একদিনে 20 ভাগের 1 ভাগ করবে, এইভাবে সে 12 দিন কাজ করবে। কত 20 দিনে করে? 30 দিনে করে, তাহলে একদিনে করবে 30 ভাগের 1 ভাগ, এভাবে সে 4 দিন কাজ করবে। আর করে 60 দিনে, তাহলে একদিনে করবে 60 ভাগের 1 ভাগ, এভাবে সে 3 দিন কাজ করবে। এখন এখানে আমাদের টোটাল লসাগু হবে হচ্ছে 60, নাকি? 60। তাহলে 60 হলে এখানে 3 3 12 উপরে হচ্ছে 36, আর এটা হচ্ছে আপনার 2, 4 দোকানে 8, আর হচ্ছে এটা 60 একে 60 মানে 3। তাহলে 8 3 11, আর 36 হচ্ছে 47, নাকি? 47/60, মানে 60 ভাগে 47 ভাগ কাজ শেষ হয়ে গেছে 12 দিন সময়। হুম। মানে আমাদের টোটাল যে কাজ, তারা 13 ভাগ বাকি আছে। বুঝতে পারছেন? 13 ভাগ বাকি আছে। আমাদের কাজের 47 ভাগে 60 ভাগ শেষ হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কতটুকু এখানে লিখি। বাকি থাকলো হচ্ছে 1 - 47/60, অর্থাৎ 13/60 বাকি আছে। 13/60, এই কাজটুকু আমাদের বাকি আছে। আচ্ছা, তাহলে এখন আসেন আমাদের এই যে এইগুলা দিনে এবার, আবার এইগুলা দিন একটু ইয়া করে লিখি। হ্যাঁ, তাহলে 12তম দিন চলে গেছে, নাকি? তাহলে আমাদের দিন এখন হবে কত কত? এখানে হবে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা 19, 20, একেবারে অলমোস্ট চলতে থাকবে। তাহলে 12তম, 3 দিন পর পর যেহেতু হেল্প করবে, তার মানে 15 নম্বর দিনে কাজ করবে। আর হচ্ছে মানে 12 হচ্ছে 16 নম্বর দিনে থাকবে, নাকি? 17, 18, 18 নম্বর দিনে আবার থাকবে। তারপরে হচ্ছে 20 নম্বর দিনে আবার হচ্ছে থাকবে। হ্যাঁ। তারপরে 21, 22, 23, 24, তারপরে 20, হচ্ছে আপনার হচ্ছে 15, 18, আর হচ্ছে 18 21 নম্বর দিনে আবার থাকবে। 24 নম্বর দিনে থাকবে। আর থাকবে 20 আর 24 নম্বর দিনে, এই তো। তাই না? তো যাই হোক, দেখি কতদূর যাওয়া লাগে। তো এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, 12 দিনের কাজ শেষ হলো। 12 দিনের কাজ শেষ হলো, এবার 13 আর 14তম দিনের কাজে যাব, কারণ 15তম গিয়ে কিন্তু আবার 2 জন। বুঝতে পারছেন? 15তম গিয়ে 2 জন। আচ্ছা, 13 আর 14 নম্বর দিন একা একাই যেহেতু আছে, 13তে একা আছে, 14তে একা আছে, তাহলে 13 আর 14তম দিনের কাজটাকে বের করি। 13 ও 14তম দিনের কাজ। 14তম দিনের কাজ। ঠিক আছে। আচ্ছা, 13 আর 14তম দিনের কাজ যেহেতু 20 করে করে, তাহলে 1/20, এভাবে হচ্ছে 2 দিন। তাহলে হচ্ছে 1/10 অংশ শেষ হবে। তাহলে বাকি থাকবে কতটুকু? বাকি থাকবে কতটুকু? আমাদের কাজ ছিল কিন্তু 60 ভাগের 13 ভাগ, সেখান থেকে 10 ভাগের 1 ভাগ হয়ে গেল। তাহলে বাকি থাকলো কতটুকু? 60 এখানে করলে 13, আর এটা 6, 7 ভাগে, তাই না? এইটুকু বাকি থাকলো। হ্যাঁ, এইটুকু কাজ বাকি থাকলো, তার মানে 13 আর 14তম দিন শেষ। এবার 15তম দিনে আসি। এটুকু বাকি, মনে রাখেন। 15তম দিনের কাজ কতটুকু থাকে দেখি। হ্যাঁ, এবার 15তম দিনে, তাহলে 15তম দিনের কাজ, 15তম দিনে কে কে করবে? করবে, আর হচ্ছে করবে। 1/30, এটা 2 জন কিন্তু। হ্যাঁ, তাহলে এটা লসাগু করলে কত হবে? আপনার 60 লসাগু হবে, তাহলে 3 আর 2 5/60। ঠিক আছে। আহ, তো এত অংশ। তাহলে এবার বাকি থাকলো কতটুকু? আমাদের আগে 7/60 ছিল, এখান থেকে 5/60 হয়ে গেল, বাদ দিয়ে দেন। 5/60 বাদ দিয়ে দেন, তাহলে থাকবে 2/60। তার মানে 1/30, এটা কাটাকাটি করলে 1/30। 15তম দিনও শেষ হয়ে গেল। বুঝতে পারছেন সেটা কি? 15তম দিনও শেষ হয়ে গেল। এরপরে 16তম দিনের কথায় আসি।
আমাদের বাকি থাকলো 1/30 অংশ, কিন্তু আমাদের 15তম দিন শেষ। এরপরে 16তম দিনে এসে, 16তম দিনে, তাহলে দিনে 16তম দিনে কে কে কাজ করবে বলেন তো? ক আর গ, এরা দুইজন। তাহলে ক করবে 1/20, আর খ করবে হচ্ছে কত, না, গ করবে 1/60। তাহলে এটা 60 লসাগু করলে কত হবে? এটা 3 আর একে 4, 4/60। তার মানে 1/15। হ্যাঁ, 1/15। এখন দেখেন আমাদের কাজ আছে কিন্তু 1/30, আর আমাদের কাজ হবে কিন্তু 1/15। হ্যাঁ, তাহলে আমাদের অর্ধেক দিন সময় লাগবে, তাই না? যে তার মানে আমাদের 1/15 অংশ করতে সময় লাগে একদিন। অংশ করতে সময় হচ্ছে একদিন। তাহলে 1/30 অংশ করতে সময় লাগবে কতদিন? হাফ দিন সময় লাগবে, অর্ধেক সময় লাগবে। 30 ভাগের 1 ভাগ করতে হাফ দিন সময় লাগবে। ঠিক আছে। এই তো, তাহলে আমাদের আগে ছিল 15 দিন, আর এখন হলো হাফ দিন। এই টোটাল হচ্ছে আমাদের 15.5 দিন সময় লাগবে। বুঝতে পারছেন? 15.5 দিন টাইম লাগবে। এইভাবে আপনার হচ্ছে ইয়ে করতে পারেন। এটা ক্লিয়ার সবার? আচ্ছা, আমাদের আর থাকলো কয়টা? এগুলো, এই যে এই অঙ্ক, যে এবং এর অঙ্কটা, এবং এর অঙ্কটা এটা করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এইটা দেখাই। এটা বলছে কি যে একটা কাজ 9 দিনে করতে পারে, খ 18 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে, কয়েকদিন পর ক চলে গেল, বাকি কাজ খ 6 দিনে করলো। হ্যাঁ, তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? ওই আগের অঙ্কের মতোই। মানে ক করে 9 দিনে, তাহলে একদিনে করবে 9 ভাগের 1 ভাগ। খ করে 18 দিনে, একদিনে করবে 18 ভাগের 1 ভাগ। এইভাবে কিছুদিন করছে এক্স দিন, তারপরে প্লাস খ বাকি কাজ। খ যেহেতু করে 18 দিনে, তাহলে এইভাবে 18 ভাগের 1 ভাগ, এইভাবে 6 দিন করে টোটাল কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই সহজ কথা। তাহলে এখানে আপনি 18 লসাগু করলে, এখানে 9 2 3 x/18, আর এটা কাটে দেন। তাহলে 1/3, এটা হচ্ছে সমান সমান 1 - 1/3। এটা কেটে দেন, তাহলে 6। তাহলে x/6 সমান সমান হচ্ছে 2/3। তাহলে x এর মান হচ্ছে 4। তার মানে হচ্ছে প্রথমে 4 দিন, আর পরে খ 6 দিন, এই 6 আর 4 10 দিন। এটা সহজ অঙ্ক, এটা জটিল কিছু নাই। আচ্ছা, এই এই টাইপের কিছু অঙ্ক আর মনে হয় আমাদের তেমন কোনো ইয়ে নাই, এগুলো অঙ্ক একই অঙ্ক। হ্যাঁ, এইটা দেখায়, এইটা 81 নাম্বারটা দেখালে আমাদের অলমোস্ট মনে হয় শেষ হবে। হ্যাঁ, 81 আর 82 আছে। 82 নাম্বারটা সহজ আছে। 81 নাম্বারটা একটু কঠিন আছে। তাহলে আমাদের প্রথম এটা শেষ হবে। 81 নাম্বারে বলছে যে একটা, মানে কাজ নিয়েছে কয়েকজন শ্রমিক, 18 দিনে করে দেবে বলে ঠিক করছে। তাদের মধ্যে 9 জন আসেনি। তাহলে কাজটা 36 দিন লেগে গেছে। তাহলে 36 জন যদি হলে কত দিনে কাজটা শেষ হতো? হুম, আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, আহ, মানে কয়েকজন শ্রমিক, এখানে কয়জন শ্রমিক এটা আমার জানা জরুরি। 18 দিনে একটা কাজ চুক্তি নিছে, তো মনে করি শ্রমিক হচ্ছে এক্স জন। শ্রমিক হচ্ছে এক্স জন। হ্যাঁ, তাহলে কয়দিন সময় লাগবে এদের? 18 দিন। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে এক্স জন, খেয়াল করেন, এক্স জন 18 দিনে করে কি একটি কাজ, একটি কাজ।
তাহলে এক্স জন একদিনে করবে কতটুকু? 1/18। আর একজন একদিনে করবে কতটুকু? তাহলে হচ্ছে 1/18 সাথে একটা এক্স। ওকে, প্রথম কথা গেল। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা কি? এটা আমি সাইডে লিখে রাখি যে 1/18 এক্স একজনের একদিনের কাজ। একইভাবে আপনার ধরেন পরে কিন্তু কয়জন ছিল না, বলছে 9 জন আসেনি, তাহলে x-9 হবে এটা। x-9 জন এবার কয়দিন সময় লাগাইছে তারা? এবার সময় লাগাইছে হচ্ছে 36 দিন পরে একটি কাজ। তাহলে একজন x-9 জন একদিনে করবে কতটুকু? এখানে 36 লিখে দেন, 36। আর একজন একদিনে করবে কত? তাহলে তাহলে এটা হবে হচ্ছে 36 মাইনাস এক্স। এখন দেখেন, এইটাও একজন একদিনের কাজ, এইটাও একজন একদিনের কাজ, তাহলে এই দুইটা হচ্ছে সমান সমান। তাহলে আমরা এইটা সমান সমান এইটা লিখে ফেলবো, এই 36 x-9। ঠিক আছে, তাহলে এখান থেকে 1/x সমান সমান 1 বাই, এটা 18 দিয়ে ভাগ করে দিলে 2x-18। তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 18। তার মানে অরিজিনালি লেবার নেওয়া ছিল হচ্ছে আপনার 18 জন। ঠিক আছে, মানে প্রথম থেকে লেবার নেওয়া ছিল হচ্ছে 18 জন, মানে এই যে কয়েকজনটা হচ্ছে কয়জন? 18 জন। কয়েকজন মানে 18 জন। ওকে, এই কয়েকজন হচ্ছে 18 জন। ওকে, তাহলে আমরা এখানে এটা লিখি যে বলছে যে তার মানে কয়েকজন মানে 18 জন। তাহলে 18 জন করতে পারে 18 দিনে, তাহলে লিখবো 18 জন করতে পারে 18 দিনে। তাহলে একজন করতে পারবে কয়দিনে? বেশি দিন সময় লাগবে, তাই না? আর আমাদের 36 জন, তাহলে 36 জন করতে কয়দিন সময় লাগবে? 18 × 18 ভাগ হচ্ছে 36। তাহলে এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 9, তার মানে 9 দিন। ঠিক আছে, এই তো এই 81 পর্যন্ত এগুলো আপনার প্রথম মানে অনুশীলনী। এরপরের অনুশীলনী আছে, ওইগুলো আমরা আগামী ক্লাসে দেখবো আশা করি। আজকে যেহেতু এটা মানে ক্লাস ছিল, মানে এক্সটেনশন ক্লাস, এই পর্যন্ত থাক, মানে যেগুলো বাকি আছে এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। পাশাপাশি আমাদের আজকে তৎপুরুষ সমাস পড়ার কথা আছে, আমরা তৎপুরুষ সমাসটা পড়বো। আচ্ছা, নোমের একটা কথা বলছে, মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার পরীক্ষার ডেট দিক আর যাই করুন, মূল কনসেপ্টটা হচ্ছে যে আপনি পরীক্ষা তো দিবেন অবশ্যই, ঢাকায় যেহেতু আছেন, কিন্তু আপনার প্রস্তুতি যখন শেষ হবে, মানে ফুললি শেষ কখন হবে আপনি বুঝতে পারছেন যে আপনার প্রস্তুতি শেষ হয়েছে কি হয়নি, এটা বোঝার উপায়টা কি? অনেক সময় আছে যে আমার প্রস্তুতি কবে শেষ হবে, আমি বুঝবো কিভাবে? এখন আসলে প্রস্তুতির কোনো শেষ নাই এটা। আপনি যখন ফ্লুয়েন্সি চলে আসতেছে, ধরেন অঙ্ক, আপনি ইংরেজি বা বাংলা এগুলো অনুশীলনী আকারে এক্সারসাইজ আকারে যখন আপনি করতে পারছেন, আপনি যখন ফ্লুয়েন্সি আসতেছেন, তখন আপনি বুঝবেন যে আপনার প্রস্তুতি শেষ হয়েছে। একটা অঙ্ক আপনি সামনে ধরার সাথে সাথে মানে খুব মনোযোগ দিয়ে আগে পড়তে পারছেন, আপনি বুঝতে পারছেন, সেটা প্র্যাকটিস করতে পারছেন, এরকম অবস্থায় যখন আসবে, বা ইংরেজি একটা জিনিস আসলো, এটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কোন চ্যাপ্টারে বা কি ঘটনাটা এখানে ঘটছে, কোন গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই হবে, এগুলো যখন আপনি ধরতে পারবেন তখন আপনার ফ্লুয়েন্সি চলে আসছে, এটা বুঝতে হবে। তখন আপনার প্রস্তুতি অলমোস্ট ডান। এবং পরীক্ষা দিতে গেলে দেখবেন যে তখন আপনার পরীক্ষাটা এত ভালো হচ্ছে, আপনি তখন হোপফুল। তো সেই পর্যন্ত আপনাকে পড়াশোনা কঠোরভাবে করে যেতে হবে। হুম, এবং হচ্ছে সেই পর্যন্ত পড়াশোনা আপনার কোনো অ্যাঙ্গেল থেকে বাদ দেওয়া যাবে না, মানে চলতেই থাকবে। কারণ আপনার ধরেন আপনি এখন পড়তেছেন, সামনে একটা পরীক্ষা আসলো, আচ্ছা হোক ওই কয়েক চ্যাপ্টার পড়বেন, তাহলে আপনার পড়াশোনা কি হবে? ব্রেক হয়ে যাবে। আপনি এই পড়াশোনা করে যাবেন, পাশাপাশি যে পরীক্ষা আসে আসুন, যা পরীক্ষা দিবেন, যে পরীক্ষা আসে আসুন, আপনি কি ওই পরীক্ষার জন্য 5 দিন পড়লে কি খুব ভালো কিছু হবে? এটা কি সম্ভব আপনার প্রস্তুতি যদি না থাকে? এই জন্য আপনার টার্গেট হবে যে পুরো কোর্সটাকে আমি কিভাবে অ্যাবজর্ব করে নিয়ে একদম, মানে এইটা আপনার রুটিনেই রাখতে হবে। হ্যাঁ,
পাশাপাশি ওইটা আপনি কিছু এক্সট্রা কিছু দেখতে পারেন, বাট এইটা রুটিনে রাখতে হবে। আমি অনেক স্টুডেন্টকে দেখছি আমার আগে, অনেক প্রথম দিকে যখন স্টুডেন্টরা ছিল, ওরা ওই পরীক্ষায় টিকতো সবাই, বেশিরভাগই পরীক্ষায় টিকতো কিন্তু চাকরি হতো না। পরে বলে স্যার টিকলাম, হলো না এসব। অর্থাৎ ওরা পরীক্ষার জন্য কিছু জিনিস পড়ে গেছে, হয়তো টিকে গেছে কিন্তু মার্ক বেশি ক্যারি করতে পারেনি। আপনাকে এইটাকে একটা নির্দিষ্ট রুটিন দেন, ইউ হ্যাভ টু, মানে ওই পরীক্ষা আসলো, হ্যাঁ, যখন পরীক্ষা আসলো তখন আপনি গেলেন, যা পরীক্ষা দিলেন, দেওয়ার পর আপনার তো দুর্বলতা বুঝতে পারছেন, হ্যাঁ, বাট এইটা সবসময় চালাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্লুয়েন্সি এখনো আমার মনে হয় সবার আসেনি, একটু ডেভেলপ হয়েছে হয়তো, কিন্তু ওই লেভেলের এখনো ফ্লুয়েন্সি মানে আপনাদের আসেনি আর কি। হুম। এখন মানে পরীক্ষাগুলো আসলে দিতে পারলে ভালো হয়, আপনাদের এক্সাম গুলো যদি নিয়মিত উম, মানে ইয়ে করতে পারেন, এটা খুব ভালো হয় আর কি। আমি একটা অনলাইনে একটা এক্সামের মানে ইয়ে করতে চাচ্ছি, দেখি আমি মানে আপনাদের একটা গুগল ক্লাসরুম খুলে একটা দিয়ে দিলে, মানে ওখানে ধরেন প্রশ্ন মানে ইয়ে করা থাকলো, আপনারা আহ, মানে লিখে আপলোড করে রাখেন গুগল ক্লাসরুমে। তাহলে অথবা টেলিগ্রাম একটা চ্যানেল আছে, আপনারা তো জানেন, টেলিগ্রাম নামে একটাই আছে, আপনারা জানতে পারেন। টেলিগ্রামে কিন্তু আপনি যত খুশি আপলোড করতে পারেন, ওখানে কিন্তু আপনার কোনো স্পেস, ওরা আপনার কোনো স্পেস পূরণ হবে না, আর আপনার গুগল বা ফোনের কোনো স্পেস লাগবে না, জানেন তো। এই টেলিগ্রামটা কিন্তু ভালো, হ্যাঁ। এক্সাম ব্যাচ একটা চালু, আসলে লিখিত এক্সাম ব্যাচ চালু করাটা খুব কঠিন, কিন্তু মানে এমসিকিউ হচ্ছে কি আপনি প্রশ্ন রেডি করে আপনি পরীক্ষা দিয়ে দেবেন, শেষ। কিন্তু লিখিত আপনার হাতের লেখার ধরন সবকিছু বুঝতে হবে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক আসলে খুব কি উপকারী জিনিস? কোশ্চেন ব্যাংক খুব একটা উপকারী জিনিস না। আলামিনের একটা ভুল ধারণা আছে, আমি যেটা মনে করি কোশ্চেন ব্যাংক আপনার কি করতে পারবে, আমি আপনাকে একটা সহায়তা করে দেওয়া। যেমন আপনি এখানে দেখেন, আমি এই যে এখানে আহ, এই যে এখানে আলামিন একটু লক্ষ্য করেন, এখানে আমাদের অব্যয়ভাব সমাস নিয়ে আমি একটা একটা টেবিল আছে, খেয়াল করেন। আচ্ছা, এখানে একটা টেবিল আছে অব্যয়ভাব সমাস, আমি এটা দেখাচ্ছি উদাহরণস্বরূপ। আপনার নিশ্চিত থাকেন যে এই টেবিলের বাইরে মানে বিগত 10 বছরে কোনো প্রশ্ন আসেনি এই অব্যয়ভাব সমাস নিয়ে। হ্যাঁ, ভবিষ্যতে কি হবে আমি বলতে পারছি না, তবে আর এটা আরেকটা নিশ্চিত থাকেন যে অব্যয়ভাব সমাস নিয়ে বাংলাদেশে আর কোনো বই নাই যেখানে এই এইগুলোর বাইরে কিছু আছে। আপনি দেখতে পারেন, আরো 10টা বই দেখতে পারেন, আর যত বই আছে বাজারে চাকরির পরীক্ষার জন্য, বা বোর্ডের বই বা টেক্সট বই, যে কোনো বই, হ্যাঁ, ক্লাস 9, 10, 8, 7, যে কোনো জায়গায়, বা এমনকি আপনার রিসার্চ বই সহ, এর বাইরে আপনি কোনোটাই পাবেন না। হ্যাঁ, এবং বিগত 10 বছরে কোনো প্রশ্ন নাই যে এর বাইরে আছে। তার মানে আপনি ধরে নেন এটা একটা কোশ্চেন ব্যাংক। এই অব্যয়ভাব সমাসের কোশ্চেন ব্যাংক হচ্ছে এটা, এই কটা যদি আপনার জানা থাকে, হ্যাঁ, আপনার কোনো ধরনের পরীক্ষার কোনো কোশ্চেন ব্যাংক করার দরকার হবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এবং আপনারা খুঁজেও দেখতে পারেন এক্সপেরিমেন্টাল, যেমন অলুক তৎপুরুষ সমাস, আমি এখানে যে কয়টা দেওয়া আছে এর বাইরে এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি। হ্যাঁ, আমার মিস্টেক হতে পারে, বাট এটা মানে মোটামুটি এক প্রকার, আমি এই যে উপপাদ্য তৎপুরুষ সমাস আমি চেষ্টা করেছি যে বাংলাদেশে যত ব্যাকরণ বই আছে সকল বই এবং সকল পরীক্ষার সহায়তা নেওয়ার যতটুকু সম্ভব হয়েছে মানে আমার নলেজে। তো এই জন্য আমি বলছি যে আমাদের লেকচার শিট গুলো এতটা এনরিচ করা আছে, আপনি যদি একটু মানে যার শুধু মনে করেন যে না আমার লাইফে এইগুলোই শুধু পড়ার আর কিছু পড়ার নাই, বা আপনারা ক্লাস 8, 9 অনার্স পাস করেছেন, তার মানে কি কত বড় বড় সিলেবাস পড়ছেন, এটা তো সিম্পল, কয়টা পেজ, 600 পেজ। আর আগে একটা করে বই 700 পেজ করেছিল, 800 পেজ করে একটা বই, আর এখানে 600 পেজ আপনার সব মিলে। হুম। তো আপনি একটা বার চেষ্টা করে আগে এটাকে আয়ত্ত করে নেন, আর মানে দেখেন যে আপনি মানে কোন জায়গায় চলে যায়, তারপরে পরীক্ষা আমি দেওয়ার ব্যবস্থা করতে পারবো। হুম। হ্যাঁ, মানে
পরীক্ষার বিষয়টা ভিন্ন, তবে পরীক্ষা আপনার দিলে আপনার ইয়ে হবে, তবে একটা জিনিস হচ্ছে কি, এর প্রস্তুতিটা আপনাকে আগে মানে ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, এই জন্য অনেকে আছে এখনো কনফিউজড, এখানে যারা ভর্তি অবস্থায় আছে 38 জন আমাদের ফাইনালি স্টুডেন্ট টিকছে, সবাই এখনো কনফিউজড যে আমরা আসলে আরো কি কি পড়বো যাতে আমার চাকরিটা হয়, আরো কি কি পড়বো, আসলে সেটা না কিন্তু। হ্যাঁ, মানে আপনার আর কিছু পড়তে হবে না, মানে আপনি বিষয়টা আগে বোঝার চেষ্টা করেন যে এই জিনিসগুলো আপনার এনাফ। হ্যাঁ, আমি একটা অসুস্থ ছিলাম, আমি এই কিছুদিন খুবই পেরেশানির মধ্যে ছিলাম। তা আমি ডাক্তারের কাছে প্রথমে গেলাম, তারা ওষুধ দিল। না, এক্সাম দিতে গেলে এই যে মনে হয় পারি, মানে আপনার আরো পড়তে হবে, আরো পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার এখনো ব্রেন ওইভাবে অ্যাবজর্ব করেনি এগুলো। হ্যাঁ, অ্যাবজর্ব এখনো হয়নি, এখনো হয়নি। ঠিক আছে, আমি যখন 35তম বিসিএস পরীক্ষা অ্যাটেন্ড করি তখন আমার প্রিলিতে প্রশ্ন আনসার করছিলাম আমি 110টা। আহ, মানে 110টা আমি জানতাম 200টার মধ্যে, সেখানে আমার প্রিলি কমপ্লিট হয়েছিল। তারপরে বাসায় আসার পরে আমি এতটা অবাক হয়েছি যে আমি এত কিছু জানি না দুনিয়ার। হ্যাঁ, এবং পরে এত পরিমাণ পড়াশোনা করতে করতে ওরকম আমার মনে হতো যে না, পরীক্ষার হলে কোনো বিষয় না, এইটা তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, পরে দেখলাম এই সমস্যার সমাধানই হচ্ছে আপনাকে আরো পড়তে হবে। মানে ওই জিনিসটা আপনার পড়া হয়নি, আপনার মনে হচ্ছে পারবেন, কিন্তু আপনার পড়া হয়নি। হুম, এই যে আরো সময় দিতে হবে, তাহলে হবে। ঠিক আছে, অন্য কিছু না। তা আমি ওই যে যে এটা বলছিলাম, আমি তখন ডাক্তারের কাছে যাওয়ার পর উনি আমাকে 14 দিনের ওষুধ দিল, একটা না। বললো যে এনি কন্ডিশন আপনি এই ওষুধ প্রতিদিন সকালে একটা রাত্রে একটা খাবেন, মানে যে কোনো পরিস্থিতিতে হোক। আপনি প্রয়োজনে পকেটে নিয়ে বের হবেন, দেরি হলেও খেয়ে ফেলবেন। তো যাই হোক, ওনার কথা মতো আমি মনে হয় 8 দিন না 9 দিন খেলাম, খাওয়ার পরে একটু ভালো লাগছে শরীর, আমি ছেড়ে দিলাম। 10 দিন, 10 দিনের দিন সকালে আর খাইনি। তারপরে ওই দিন রাতে আমার আবার ব্যথা শুরু হয়েছে। হ্যাঁ, পরের দিন সকালে আবার গেছি ডাক্তারের কাছে, উনি আমাকে, রাজশাহী মেডিকেলে উনি সার্জন, উনি আমাকে বলছে যে আপনি নিশ্চিত কোনো মিস্টেক করছেন অথবা এটা আমি বললাম যে জি স্যার, আমি কালকে ওষুধটা আসলে খাইনি। তো উনি তো একটু রাগ হলো এবং আমাকে বললো যে যেভাবে হোক আপনি ওষুধের ডোজ কমপ্লিট করেন, মানে, এবং আমি অলরেডি শেষ করছি এবং অলমোস্ট সুস্থ বলা যায়। বুঝতে পারছেন? তাই আসলে উনি কথাটা আমাকে প্রথম দিন বলছে, আপনি একটা কথা, ডাক্তাররা তো এত কথা বলার সময় নাই, স্পষ্ট করে বলে দিছে, আমি শিক্ষিত মানুষ, আমার তো বোঝা উচিত ছিল। হ্যাঁ, তা আমরা আপনাকে যে সাজেশনটা দিচ্ছি, যে টেক্সটটা দিচ্ছি, আপনি বিশ্বাস করতে হবে এটাকে। হ্যাঁ, ট্রাস্ট করতে হবে। এবং দু একটা ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা ভিন্ন, কি সেটা সংশোধন করতে হবে, বাট এইটার বাইরে আপনার যাওয়ার খুব একটা দরকার নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, তারপরে আপনার মানে নিজস্ব স্বাধীনতা আছে। প্রধান প্রশাসনিক কার্যালয় অফিস অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা আমি বলবো, আমি ক্লাস শেষের দিকে। আচ্ছা, আমাদের আজকে তৎপুরুষ সমাস আমরা পড়বো। তৎপুরুষ সমাসটা হচ্ছে আপনার মানে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তা আমরা কারকের সময় তো বিভক্তি শিখেছি, যে 7টা বিভক্তি, তাই না? মানে আমাদের প্রথমা বিভক্তি তার লোপ পাওয়ার কিছু নাই, ওইটা তো সাথেই থাকে, আমরা দ্বিতীয় থেকে শুরু করব। তাহলে দ্বিতীয় বিভক্তি কে রে। হুম, তো সেটা নিয়ে আমাদের কি কি সমাস আছে সেগুলো আমরা দেখি। যেমন এখানে আমি প্রত্যেকটা ধরে ধরে বলতেছি, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, অনেকে আছে ক্লাস থেকে চলে গেছে 5-6 জন, তারা মহাপণ্ডিত মানুষ, এটা ভিন্ন বিষয়। হ্যাঁ, এখানে দেখেন, প্রথমে আমি এখানে কয়েকটা বলি, যে হলুদ বাটা, হলুদ বাটা, এইটাকে যদি আপনি ভাঙেন তাহলে কি হতে পারে? এটা হতে পারে হলুদকে বাটা, অথবা বাটা যে হলুদ। হ্যাঁ, একটা বাটা হলুদ আছে আপনার, হলুদ বেটে রেখে দিয়েছেন, সেটাও হলুদ বাটা। আর একটা হচ্ছে হলুদকে বাটতেছেন, সেটা হচ্ছে হলুদ বাটা। হ্যাঁ, এই দুইটাই বিষয়। এখন আপনি যদি ব্যাস বাক্য লেখেন হলুদকে বাটা, তাহলে কে বিভক্তি যুক্ত করতেছেন, তাহলে তখন এটা আপনার তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎ। আর যদি বলেন বাটা যে হলুদ, তাহলে এটা কর্মধারয় সমাস। ঠিক আছে, কারণ এটা আপনি যে দ্বারা ব্যাখ্যা করে ব্যাস বাক্য করতেন। বুঝতে পারছেন বিষয়টা কি? বিপদকে আপন্ন, মানে বিপদ আপন্ন মানে বিপদকে আপন্ন, বিস্ময়কে আপন্ন, কে বিভক্তি যুক্ত হচ্ছে সব। আম কোরানো, আমকে কোরানো। হুম, আমকে কোরানো, আম কোরানো, আবার কোরানো যে আম হবে না, কেন? কারণ আম কোরানো মানে কি,
আম কোরানো একটা কাজ। হ্যাঁ, মানে আমকে কোরানোটাই আম কোরানো। ভাত রাধা, ভাতকে রাধা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভাত রাধা কে বিভক্তি যুক্ত, যেমন ছেলে ভোলানো, ছেলেকে ভোলানো। ঠিক আছে। তাহলে কে বিভক্তি যুক্ত হচ্ছে, বুঝতে পারছেন সেটাকে, নারী নির্যাতন, নারীকে নির্যাতন। তাহলে এখানে কে বিভক্তি যুক্ত হয়, নারী নির্যাতন। হুম। আর যদি ব্যাপিয়া থাকে, ব্যাপিয়া যদি বোঝায়, সেটা হলে আপনার দ্বিতীয় তৎপুরুষ সমাস, যেমন চিরকুমার, চিরকাল ব্যাপিয়া কুমার। বা চিরসুখ, চিরকাল ব্যাপিয়া সুখ। চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। ব্যাপিয়া থাকলে আপনার হচ্ছে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাসে যাবে। এখন আপনি কিন্তু ব্যাস বাক্য মানে পড়তে হবে, কিন্তু আপনি যদি এটা বুঝে থাকেন, মানে আমি বলতে চাচ্ছি, আপনি যদি এই আহ, মানে এটার মূল অর্থটা বুঝে থাকেন। যেমন গুণ টানা। এই গুণ টানা বুঝেন কি জিনিস? গুণ টানা, গুণ টানা এটা কি কেউ জানেন? কারো ধারণা আছে যে গুণ টানা কি? কারো ধারণা নাই গুণ টানা? নৌকার, হ্যাঁ রাইট, নৌকার গুণ টানা আছে। হ্যাঁ, তাহলে গুণ মানে একটা ধরেন দড়ি ধরে টানার মতো, ওই যে ইয়ে থাকে নৌকার, আমরা ওইটাকে বলি যে মাস্তুল নাকি বলে, নাকি জানি যাক। বাদাম, আমাদের গ্রামের অঞ্চলে বলে বাদাম। হ্যাঁ, মানে বড় করে বাদামের মতো দেখতে হয়। তো গুণকে টানাটাই হচ্ছে গুণ টানা। তো এটা আপনি যদি বুঝেন যে গুণকে টানা মানে গুণ টানা, তাহলে কে বিভক্তি অটোমেটিক আপনার কাছে চলে আসবে, তাই না? এরপরটাতে যাই। তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ হচ্ছে দ্বারা দিয়ে আপনার কি কর্তৃক। হ্যাঁ, এই তিনটা থাকে। যেমন ধরেন আপনাকে হচ্ছে মধু মাখা, এখানে বলছে কি মধু মাখা, মানে মধু দ্বারা মাখা, যেটা মধু ব্যবহার করে মাখা হয়েছে, তাই না? তারপরে হচ্ছে বিদ্যা দ্বারা হীন, মানে তারপরে কি স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত। ঠিক আছে। তো এইগুলো দ্বারা দ্বারা আপনাকে ব্যাখ্যা করতে হবে, তাছাড়া হবে না। হ্যাঁ, যেমন ঝাঁটা পিটা, ঝাঁটা দ্বারা পিটা। হ্যাঁ, ঝাঁটা দিয়ে আপনি পিটতেছেন, তাহলে সেটা হচ্ছে দ্বারা দ্বারা ব্যাখ্যা করতে হচ্ছে। তারপরে কণ্টক আকীর্ণ, কণ্টক দ্বারা আকীর্ণ। হ্যাঁ, আকীর্ণ মানে হচ্ছে ঘিরে রাখা বা কাটা, মানে কাটা বিছায় রাখা এরকম। ঠিক আছে। ছুরিকাঘাত, ছুরি দ্বারা আঘাত। ঠিক আছে। তাহলে দ্বারা দ্বারা যখন আপনি ব্যাখ্যা করতে পারবেন, সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে। এই চার্ট পড়লে আপনি কমন পাবেন, এই চার্টের বাইরে লাগবে না। এরপরে চতুর্থী তৎপুরুষ সমাস আসি। চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে কি নিমিত্তে বা জন্য, নিমিত্তে বা হচ্ছে জন্য। যেমন এখানে দেখেন আছে, প্রথমে আছে হচ্ছে বিয়ে পাগলা, তাহলে বিয়ের জন্য পাগলা, তাই না? তপবন, তপের নিমিত্তে বন, তপ মানে হচ্ছে কি ধ্যান করা বা সাধনা করা, সাধনার নিমিত্তে যে বন সেটাকে বলে তপবন। ডাক মাসুল, ডাকের নিমিত্তে যে মাসুল বা ডাকের জন্য যে মাসুল, মানে আপনার পোস্ট অফিসে। হজ যাত্রা, তাই না? তাহলে হজের জন্য যে যাত্রা, এটা হচ্ছে হজ যাত্রা। হ্যাঁ, মারুফা বলেন। মারুফা স্যার নিমিত্তে কথা বলতে কি বাংলাতে? জন্য, নিমিত্ত মানে হচ্ছে জন্য। ঠিক আছে। এটা সংস্কৃত শব্দ, মানে বাংলায় ব্যবহার হয়। হুম। নিমিত্তের সঠিক বাংলা হচ্ছে কারণে বা জন্যে। ঠিক আছে। আহ, যেমন হচ্ছে ধরেন মুক্তিপণ, মুক্তির জন্য পণ বা মুক্তির নিমিত্তে পণ। হ্যাঁ, ঠিক আছে, মুক্তিপণ। তাই জন্য আর নিমিত্তে একই অর্থ। এই চতুর্থীতে আপনার আমরা জানি যে কে রে থাকে না, দ্বিতীয়তেও কে রে থাকে, চতুর্থীতেও কে রে থাকে। তাই তৎপুরুষ সমাসে আমরা শুধু নিমিত্তের জন্য যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে আপনার এই চতুর্থী। কে রেটা না, কে রে হলে দ্বিতীয়াতে ব্যবহার করবো। ঠিক আছে। হ্যাঁ, মানে কে রে আপনার চতুর্থী লেখার দরকার নাই। অনেক সময় মনে হতে পারে চতুর্থী বিভক্তি তো কে রে আছে, কিন্তু না। আমরা হচ্ছে দ্বিতীয় বিভক্তিতে শুধু কে রে ব্যবহার করার জন্য আর নিমিত্তে থাকলে সেটাকে বলবো আমরা হচ্ছে চতুর্থী। হ্যাঁ, যেমন স্বদেশ প্রেম, স্বদেশের জন্য প্রেম। পাঠশালা, পাঠের জন্য শালা। হুম। পাঠের জন্য শালা, শালা মানে হচ্ছে আপনার একটা সোজা কথা জায়গা, মানে বসার জায়গা বা ইয়ে করার জায়গা। এরপর আমরা পঞ্চমী তৎপুরুষে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে হচ্ছে পাপ হতে মুক্ত, পাপ মুক্ত। হ্যাঁ, স্কুল হতে পালানো, স্কুল পালানো। ঠিক আছে। তারপরে বিলাত হতে ফেরত বা বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। হ্যাঁ, সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত, সাপ মানে হচ্ছে অভিশাপ। তারপরে হচ্ছে মানে আপনার হচ্ছে বিক্রয় হতে লব্ধ, বিক্রয় লব্ধ। তাহলে হতে থেকে চেয়ে যারা যেটা আপনি ব্যাখ্যা করতে পারবেন, সেটাই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। খুবই সিম্পল জিনিস এগুলো।
এরপর আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসে আসি। ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠীর বিভক্তি কি? র আর এ। হ্যাঁ, যেমন হাঁসের রাজা রাজহাঁস। ঠিক আছে, হাঁসের রাজা রাজহাঁস, রাজার হাঁস না কিন্তু। অনেকেই ব্যাস ব্যাখ্যা করে রাজার হাঁস রাজহাঁস না। আর রাজহাঁস রাজার বাড়িতেও থাকতে পারে, গরিবের বাড়িতেও থাকতে পারে। যে হাঁসের রাজা, যে হচ্ছে সব থেকে মানে হাঁসের মধ্যে যে সবচেয়ে সুন্দর রাজা, তাকে আমরা বলি হচ্ছে কি? রাজহাঁস। আচ্ছা, তারপরে যেমন শ্বশুর বাড়ি মানে এটা শ্বশুরের বাড়ি। হ্যাঁ, তারপরে বিড়ালের ছানা বিড়াল ছানা, অশ্বের ডিম্ব অশ্ব ডিম্ব। হ্যাঁ, বিশ্বের নবী বিশ্ব নবী। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কি? পদোন্নতি, পদের উন্নতি, তাহলে হবে পদোন্নতি। বিশ্বাসঘাতক, বিশ্বাসের যে ঘাতক তাকে বলে বিশ্বাসঘাতক। গজনী রাজ, গজনীর রাজ। গজনীর, গজনী কোথায় বলেন তো? গজনী ছিলেন গজনী রাজ। গজনী কোন জায়গায়? গজনী কেউ চিনেন না? চেনার তো কথা, বাংলাদেশের মানুষ তো গজনী না চিনলে তো বিপদ। মারুফা মনে হয় চিনে, দেখি গজনী কোথায়। হ্যাঁ মারুফা বলেন, গজনী কোথায়? স্যার এটা কি গাছ মানে না, না, কাঁচা। বোঝাইতেছে? আয় আয়। গজনী রাজ, গজনীর রাজ হচ্ছে গজনী রাজ। হ্যাঁ, গজনী হচ্ছে আফগানিস্তান, এখন যেটা তালেবানদের অধীনে আছে। এটা হচ্ছে গজনী রাজ। এটা এটা আপনারা জানেন না, গজনীর সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল? এগুলো তো পড়ছেন আগে মনে হয়। তো ওই ওই গজনী হচ্ছে সেই গজনী। এটাকে মানে এটা মূলত এই নামটা আসছে মহাভারত থেকে। আফগানিস্তানের আগের নাম ছিল হচ্ছে গান্ধার। আপনারা নাম শুনছেন না? গান্ধার। এটাও আর একটা ব্যাপার আছে। গান্ধারী নামে একজন মহাভারতের একটা ক্যারেক্টার আছে, গান্ধারী, যেটা হচ্ছে আহ, ওই যে ধৃতরাষ্ট্র, যে অন্ধ, তার ওয়াইফ। হ্যাঁ, মানে এই যে যারা 100 ভাই ছিল, যাদের সাথে মানে কৌরবদের পাণ্ডবদের যাদের যুদ্ধ হয়, এই 100 ভাইয়ের মা হচ্ছে কে? গান্ধার। গান্ধারী তার নাম, তার বাবার নাম ছিল হচ্ছে সুবল। এই সুবল ছিল গান্ধারীর রাজা। বুঝতে পারছেন? তো ওই গান্ধারীর রাজা ছিল, তখন তার কন্যার বিবাহ দিয়েছিল হচ্ছে ভারতে রাজা সেই সময় হচ্ছে আপনার এটা অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, ওই ওইটাই হচ্ছে গজনী রাজ। তাই ওখানে ওখানে পরে আস্তে আস্তে আফগানি সুলতান মাহমুদের ঘটনা আছে। গজনীর যারা রাজ তারা হচ্ছে বলা হয় গজনী, মানে তালেবান যারা এখন শাসন করতেছে। হ্যাঁ, তো এই আর কি। তো এগুলো সবই র দ্বারা তৈরি। আর সপ্তমী বিভক্তিতে দেখেন, সপ্তমীতে আছে গাছে পাকা গাছ পাকা। গাছ এ আছে, এ বিভক্তি যুক্ত হয় গাছ পাকা। দান বীর, দানে বীর। তারপরে মাথা ব্যথা মাথায় ব্যথা, হ্যাঁ অন্তস্থ বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক আছে, পানিবন্দি পানিতে বন্দি, গোলা ভরা গোলায় ভরা, শিরোধার্য শিরে ধার্য। ঠিক আছে, এই তো এগুলো হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। এরপরে আসে নয় ও তৎপুরুষ। এই যে নয় ও তৎপুরুষ আর নয় ও ব্রহ্মী সমাস আমরা গতকাল পড়ছিলাম, এইগুলো নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হয় যে আসলে এটা কি। তো এখানে দেখেন প্রথমে আছে অসুর, ন সুর। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে অনাচার, ন আচার। অধর্ম, নয় ধর্ম। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলো বহুব্রী সমাস হবে না তৎপুরুষ সমাস হবে? নয় বহুব্রী না নয় তৎপুরুষ সমাস হবে? আমরা এটা বুঝবো কিভাবে? প্রথম কথা হচ্ছে বহুব্রী সমাসে আমরা কিন্তু সচরাচর বুঝি ব্যক্তিকে, তাই না? বা মানে জীবন্ত কোনো ব্যক্তিকে। আর এখানে আমরা বুঝি একটা ধারণাকে। যেমন দেখেন, অনাচার মানে ন আচার। আচার মানে কি? আচার মানে আইন শৃঙ্খলা, সোজা কথা, যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, একটা পরিস্থিতি। কিন্তু আপনি যদি বলেন বেহায়া, তাহলে কি হবে? যার হায়া নাই তাহলে সে একজন মানুষ। বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ, মানে যেমন হচ্ছে বেসরকারি মানে সরকারি যেটা না, সেই অবস্থাকে আমরা বলি বেসরকারি। হুম, যেমন বেতাল মানে তাল না থাকার অবস্থাকে বলি হচ্ছে বেতাল, নাকি? তারপরে ধরেন হচ্ছে আহ, অনুচিত নয় উচিত যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে
তৎপুরুষ সমাস মানে ব্যাপারটা হচ্ছে কি এখানে একটা ধারণাকে বোঝাবে, হ্যাঁ। যেমন আপনার অনভিজ্ঞ, এটা যদি আপনি বলেন যে ন অভিজ্ঞ, অনভিজ্ঞ, আবার যদি বলেন যে যিনি অভিজ্ঞ নয়, তখন কিন্তু এটা বহুব্রী সমাস হবে। নয় বহুব্রী মানে যখন আপনি ব্যক্তিতে নিয়ে যাবেন, মানে যার দ্বারা বা যিনি দ্বারা যখন প্রকাশ করবেন ব্যাস বাক্যটা, তখন হয়ে যাবে নয় দু একটা হবে, কিন্তু সবগুলো না। যেমন আপনি যদি বলেন যে হচ্ছে এখানে আহ, অনুন্নত আছে, তাই না? অনুন্নত আপনাকে লিখতে হবে ন উন্নত। এখন আপনি লিখলেন যে যিনি উন্নত নয় তিনি অনুন্নত, এইভাবে লিখে ব্যাস বাক্য, এটা জোর করে ব্যাস বাক্য হবে না। দু একটা ব্যাস বাক্য একই জিনিস বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে করতে পারে, হ্যাঁ। যেমন হচ্ছে আপনার হচ্ছে অনাদর। অনাদর মানে যেখানে আদর নাই সেরকম একটা অবস্থা, তাহলে এটা তৎপুরুষ সমাস নয়। কিন্তু যদি বলেন যে যার আদর নাই সে ন আদর, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু মিললো না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ একটা ধারণাকে বোঝাবে, আর ওইটা নয় ব্রহ্মী সমাসটা একটা ব্যক্তিকে বোঝাবে। এরপর আসে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষটা কি? উপপদ তৎপুরুষ আপনাকে বুঝতে হলে এখানে বলছে যে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেটা। কৃদন্ত পদ কোনটা? কৃদন্ত পদের সঠিক বাংলাকে আমরা বলতে বলতে পারি হচ্ছে ক্রিয়াপদ। মানে এটা যখন আপনি ব্যাস বাক্য করবেন তখন ব্যাস বাক্যের ভিতরে একটা ক্রিয়াপদ থাকবে। হুম। যেমন এখানে জলে চরে যা, জলজ মানে চরাটা হচ্ছে ক্রিয়াপদ। ছেলে ধরে, যে ছেলে ধরা, ঠিক আছে, এটা একটা ক্রিয়াপদ। পোষা, পুষে, যে পোষাটা ক্রিয়াপদ। মাছি মারা, মারাটা ক্রিয়াপদ। পিয়ং বদা, প্রিয় কথা বলে যে নারী, হুম, বলাটা ক্রিয়াপদ। পকেট মারে, যে মারাটা ক্রিয়াপদ। ধামা ধরে, যে ধামা ধরাটা ক্রিয়াপদ। বুঝছেন কি কথা? প্রত্যেকটা ব্যাস বাক্য করলে একটা ক্রিয়াপদ আপনি এখানে পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এখানে আপনার এই আপনি এই বহুব্রী সমাসের একটা ফ্লেভার আছে এখানে। ফ্লেভারটা কিরকম? যে এখানে আপনি যেটাকে বোঝাতে চাচ্ছেন, মানে সেইটা না হয়ে অন্য একটা মিনিং হয়, হ্যাঁ। আচ্ছা, বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। যেমন হচ্ছে ছেলে ধরা। এই ছেলে ধরা অর্থ কি? আমরা ব্যাস বাক্য করলাম ছেলে ধরে যে, হুম। তো ধরেন বাসায় হচ্ছে ওয়াইফ কাজ করতেছে, হাজবেন্ড ছেলেটাকে ধরলো, তাহলে সে তো ছেলে ধরে না। এই ছেলে ধরা মানে কিডন্যাপার, তাহলে মিনিংটা হচ্ছে ভিন্ন। যেমন মাছি মারা, মাছি মারে, যে আপনি যদি মাছি মারেন তাহলে আপনি কি মাছি মারা? না, মাছি মারা হচ্ছে বলতে বোঝায় যারা কপি করে, কেরানি, তারা। যেমন আপনার মানে ধামা ধরা, ধামা যে ধরে থাকে, ধামা তো চেনেন। ধামা একজন ধরে থাকলো, সে তো আর ধামা ধরে না। ধামা ধরা হচ্ছে কি, চাটুকার, যে সে। তো এই যে এটার মিনিংটার সাথে একটা বিশেষ একটা মিনিং থাকে, মানে অন্য একটা মিনিং থাকে। বুঝতে পারছেন? যেমন ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রকে জয় করেছে যে। ইন্দ্র মানে স্বর্গের রাজা, স্বর্গকে যে জয় করেছে তাকে বলা হয় ইন্দ্রজিৎ, নাকি? কিন্তু আসলে ইন্দ্রজিৎ বলতে আমরা মেঘনাদকে বোঝাবো, রাবণের ছেলে মেঘনাদ। হুম। তো এরকম প্রত্যেকটারই সেপারেট সেপারেট মিনিং থাকবে, হ্যাঁ, আলাদা করে মিনিং থাকে। যেমন সত্যবাদী, এইটা আবার দেখেন সেম মিনিং, সত্য কথা বলে যে সত্যবাদী, এইটা আবার আলাদা মিনিং না। হুম। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ। তো একটা দুইটা এরকম থাকে, বাট সবগুলারই হচ্ছে আপনার মানে ইয়ে হয় একান্নবর্তী, এটা দেখেন আবার সেম মিনিং। একান্নবর্তী বুঝেন কি? একান্নবর্তী এই এখানে বলছে এক অন্নে বর্তে, যে বর্তে মানে এক অন্নে জীবিকা নির্বাহ করে যারা, অর্থাৎ একসাথে থাকে যারা। বুঝতে পারছেন? তো এইটাকে বলে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ থেকে পরীক্ষা আসবে, অলোক তৎপুরুষও আসে। কলুর বলদ, কলুর বলদ, এখানে কোনো বিভক্তি চেঞ্জ হবে না। তেলে ভাজা, তেলে ভাজা, গরুর গাড়ি, গরুর গাড়ি, হ্যাঁ, কোনো বিভক্তি চেঞ্জ হবে না। এরপর আমাদের অব্যয়ভাব সমাসের মূল যে বিষয়টা, আমি একটু মানে শীটটা দেখাই, এখানে আমাদের একটু কমই আছে। শীটে অব্যয়ভাব সমাসটা আপনি একটু দেখেন। শীটে যেটা হচ্ছে কি, মানে অব্যয়ভাব সমাসে অনেক অব্যয় পদ আছে যেগুলো ব্যবহার করে আপনার অব্যয়ভাব সমাস করা হবে, কিন্তু সেগুলো ওই আলাদা আলাদা করে মোটামুটি কঠিন কাজ। আপনারা এই শীটটা জাস্ট শুধু মানে রিডিং করে চলে যাবেন, যে কণ্ঠের সমীপে উপকণ্ঠ, সমীপে মানে নিকটে, কুলের সমীপে উপকূল, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ, দিনে দিনে প্রতিদিন, ক্ষণ ক্ষণ অনুক্ষণ, হ্যাঁ, আমিষের অভাব নিরামিষ, জলের অভাব নির্জল। এগুলো জাস্ট পড়বেন, এগুলো যত মানে মুখস্থ করবেন তত ভালো, ঠিক আছে? এগুলো মানে এগুলো নিয়ে কোনো অত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমরা নিত্য সমাসে আসি।
নিত্য সমাস হচ্ছে যেগুলো ব্যাস বাক্য আসলে খুব একটা দরকার হয় না, বা মানে হচ্ছে ব্যাস বাক্য ছাড়াও আমরা বুঝতে পারি, সেগুলোকে বলা হয় হচ্ছে নিত্য সমাস। তো নিত্য সমাস আসলে কোনো নিয়ম কারণের মধ্যে থাকে না। যেমন অন্য গ্রাম গ্রামান্তর, এটা খুবই আসে। তা অন্য দেশ দেশান্তর, 2 এবং 90 92। হ্যাঁ। তারপরে হচ্ছে অন্য গৃহ গৃহান্তর, অন্য ধর্ম ধর্মান্তর। এইগুলা এইগুলা একটু পড়লে কমন পড়বে। সোপসুপা সমাসে আসি। সোপসুপা সমাস আসলে সংস্কৃতে ছিল। এটা মানে হচ্ছে এখানে 4টা দেওয়া আছে, জাস্ট মুখস্থ করবেন, কোনো নিয়ম কানুন লাগবে না। পূর্বে ভূত ভূতপূর্ব, রাত্রির মধ্যে, হ্যাঁ, মধ্যরাত্র, অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, রাত্রির পূর্ব পূর্বরাত্র, শেষ। আরেকটা হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাস হচ্ছে আমাদের যে উপসর্গ আছে প্র, এই প্র দিয়ে যে সমাস হবে সেটার নামই হচ্ছে প্রাদি সমাস। যেমন প্রবচন, প্রকৃষ্ট যে বচন, প্রবচন। হুম। তারপরে পরি যে ভ্রমণ, পরিভ্রমণ। প্র, প্র যে গতি, প্রগতি। প্র যে শিক্ষিত, প্রশিক্ষিত। হ্যাঁ। প্র যে আপনার হচ্ছে ভাত, প্রভাত। ঠিক আছে, ভাত মানে আলো। হ্যাঁ। এই ভাত মানে খাওয়ার ভাত না। তো আর আর দু একটা অনেক সময় উপসর্গ যোগ হয়, তবে প্রো দ্বারাই বেশি হয়। তো এখানে যে কয়টা আছে এগুলোই এনাফ। তো এই আমাদের সমাসগুলো আপনারা একটু ভালো করে মানে ইয়ে করে দেখেন। আমি একটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, সমাসের একটা অ্যাসাইনমেন্ট দিব কয়েকদিনের মধ্যে। সেটা হচ্ছে যে ব্যাস বাক্য থাকবে না। হ্যাঁ। সব সমাসগুলো একসাথে থাকবে, ব্যাস বাক্য ছাড়া। আপনারা ব্যাস বাক্য আর সমাসটা সাইডে লিখবেন। ঠিক আছে। 100 2 3 দিব। হ্যাঁ, 200 বা 250 দিব। 200 250 আপনারা মানে ব্যাস বাক্য লিখে আমাকে এটা দিবেন। ঠিক আছে। দেখি এটা কি আগের এতে যারা করবেন তারা দিবেন, যারা করবেন না তারা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা আজকে বাগধারা কিছু, গত দিনের কিছু বাগধারা ছিল, ওগুলো আজকে কিছু আছে। এই বাগধারাগুলো একটু একটু করে পড়বো। যেমন এখানে একটা বাগধারা আছে, আপনারা দেখি শেয়ার করেন, মানে যদি পারেন কেউ। এরে তর্ক। এই এরে মানে কি বলেন তো? এরে তর্ক মানে যুক্তিহীন তর্ক। এরে অর্থ কি কেউ জানেন নাকি? জটিল কথা না এগুলা। আচ্ছা। তারপরে এখানে আছে এক খুরে মাথা কামানো। খুর মানে কি? খুর মানে ওই যে এক বিলেটাই দাড়ি টাড়ি কামায়, এরকম লোক আছে না? মানে একই স্বভাবের, এক বিড়ি কয়েকজন খায়, দেখছেন? এদের স্বভাবের কোনো ঠিক আছে? আচ্ছা। এরে মানে আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে ষাঁড়। ষাঁড় গরু আছে না? চাঁপাইনবাবগঞ্জের মানুষ অবশ্য ষাঁড়কেও ষাঁড় বলে। তো যাই হোক, মানে আমাদের ষাঁড় গরুর কথা আমরা বলছি। ওরা দেখবেন কোনো যুক্তি মানে না, ওদের গায়ে শক্তি বেশি, তো যার শক্তি বেশি সেক্ষেত্রে যুক্তি মানে না। হ্যাঁ। তো যুক্তিহীন। ঠিক আছে। একই গোয়ালের গরু, এক গোয়ালে যারা থাকে সব দেখতে একই রকম হয়, একই স্বভাবের। 100 কথা কতদিন পড়াইছি। এক ডাকের পথ, এটা মানে কি? কাছাকাছি, মানে আপনি ডাক দিলে শুনতে পাই যাতে, এই জন্য বলা হয় কাছাকাছি। এক বনে 2 বাঘ, নাকি প্রবল প্রতিদ্বন্দ্বী। এক বনে এক বাঘই থাকবে, বাঘদের নির্দিষ্ট এলাকা আছে, ওর বাইরে যাবেন। এক মাঘে শীত যায় না, তার মানে কি? বিপদ একবার আসে না, তাই না? মানে মাঘ মাস বারবারই আসে। তারপরে হচ্ছে কি? এককে 21 করা। এককে করে দিছে 21, মানে সামনে 2 বসায় দিছে, মানে অযথা বেশি করে ফেলছে। ঠিক আছে। আচ্ছা। তারপরে একাদশে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি। আহ মানে আমাদের বাংলা যে হিসাব আছে, সেখানে হচ্ছে একটা হিসাব আছে একাদশী। হ্যাঁ। মানে আপনার ধরেন প্রথমে হয় কি? প্রথমে প্রতিপদ। হুম। তারপরে হচ্ছে এভাবে দিন হিসাব আছে, প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন, এভাবে হিসাব আছে। তারপরে দশম দিন মানে সব, ষষ্ঠ, ষষ্ঠী বলে। 5 নম্বর দিনকে বলে পঞ্চমী। 4 নম্বর দিনে চতুর্থী, 3 নম্বর তৃতীয়া, 2 নম্বর দিনে দ্বিতীয়া। প্রথম দিন বাংলার হিসাব বলছি এটা। প্রথম দিন হচ্ছে প্রতিপাদিক। হ্যাঁ। তারপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীর দিনে হচ্ছে তারপরে একাদশ, একাদশী। তারপরে দ্বাদশী। তারপরে ত্রয়োদশী। তারপরে চতুর্দশী।
দেখবেন হিন্দুদের অনেক অনুষ্ঠান হয়, শিব চতুর্দশী। ঠিক আছে, তারপরে পঞ্চমী, যেমন দেখবেন লক্ষ্মী পঞ্চমী, বা হচ্ছে আপনার এটা কি বলে সরস্বতী পঞ্চমী এরকম। হ্যাঁ, নাগ পঞ্চমী, পঞ্চমী মানে 15 নম্বর দিন। হ্যাঁ, এইভাবে চলতে থাকে। তাহলে এই মানে, হ্যাঁ, তাহলে একাদশে বৃহস্পতি, তাহলে একাদশ যেদিন হয় সেদিন যদি বৃহস্পতিবার হয় তাহলে তার ভাগ্য নাকি খুলে যায় জ্যোতিষ শাস্ত্র মতে। এই জন্য বলে একাদশী বৃহস্পতি মানে হচ্ছে কি, মানে ভালো আর কি। ইয়ে করা, তারপরে হচ্ছে ওজন বুঝে চলে, এটা পড়বেন, নিজের ওজন নিজে বুঝে আত্মসম্মান করা। ওজার ঘাড়ে ভূত, মানে ওজা যে ভূত তাড়ায়, তার ঘাড়ে যদি ভূত ওঠে তাহলে কি সে বিপদগ্রস্ত কাণ্ডারি। ওজার বেটা বনগর, ওজা মানে কি? ওজা মানে যারা জ্ঞানী লোক। হ্যাঁ, এই ওজা মানে সাপের বিষ নামে ওরা না, যারা ইন্টেলেকচুয়াল পার্সন, মানে নলেজেবল পার্সন, তার বেটা বন গরু। হ্যাঁ, মানে পড়াশোনা করে না। আচ্ছা, তারপরে হচ্ছে উলা ওঠা, উলা ওঠা মানে কলেরা রোগ, এটা আজ 1000 বছর ধরে উপন্যাসে কিন্তু আছে। তারপরে কংস মামা, কংস মামাকে, এই কংস মামাটা আসে পরীক্ষায় খুব। কংস মামা, কচু বনের কালাচাঁদ, কচ্ছপের কামড়, কড়াই গন্ডায়, হ্যাঁ, ক অক্ষর গোমাংস, তারপরে হচ্ছে কত ধানে কত চাল, এগুলো সব ইম্পর্টেন্ট। ক অক্ষর মানে এটা এটা তো আগে বলছি, ক দিয়ে তাকে শিখাবে কতে, মানে কলা খয়ে খায় নাকি। হুম। তে এখন সে বলছে কতে গোমাংস, মানে গতে গোমাংস হওয়ার কথা, তার মানে সে মূর্খ নিরক্ষর। কংস মামা, কংস মামা মানে কি, শ্রীকৃষ্ণের মামার নাম ছিল কংস, যে তাকে হত্যা করতে চেয়েছিল। এটা নিষ্ঠুর মামা নাকি, নির্মমাত্মীয়। কচু বনের কালাচাঁদ, কালাচাঁদ থাকবে কোথায়, নিধু বনে, মানে কালাচাঁদ অর্থাৎ শ্রীকৃষ্ণের আরেক নাম কালাচাঁদ, থাকবে কোথায়, নিধু বনে, মানে কদম বনে। হ্যাঁ, কিন্তু যদি যে কচু বনে সে অপদার্থ। কচ্ছপের কামড় নাছোড় বান্দা, কচ্ছপ যদি কেউ কামড় দেয়, হয় কচ্ছপের গলা কাটতে হবে, না হয় আপনার হাত কাটতে হবে, এছাড়া এটা খোলার কোনো উপায় নাই। হ্যাঁ, তো এইগুলা খুবই সুন্দর করে পড়বেন, এগুলো আসে। তারপরে হচ্ছে করাতে তাতে ডোবার সঙ্গে কলমির ঝাড়, মানে যেখানে অনেক বংশে অনেক লোক থাকে এগুলো। এরপরে আসে হচ্ছে কলকে পাওয়া, এই কলকে পাওয়া বুঝেন নাই কি হয়েছে, কলকে পাওয়া কাঁচা ধানে ময়দার, কলকে পাওয়া কে বুঝেন কিনা এখানে যারা আছেন? কলকে পাওয়া কি, বাগধারা তো অনেক পড়ছেন, কলকে পাওয়া তো আসে পরীক্ষায়। বাবা বলছেন না, আমার উপর এটা সব বোঝার কথা না। আচ্ছা, কলকেটা হচ্ছে ওই যে, যে মানে গাঁজা খাওয়ার হচ্ছে যে জিনিসটা, সেটাকে বলে কলকে, মানে কলকের মধ্যে গাঁজা ভর্তি করে খায়। তো গাঁজা খাওয়ার মূল সিস্টেমটা হচ্ছে ওইটা কিন্তু আপনার একটা সিরিয়ালি বসতে হয় গোল করে, রাউন্ড টেবিলের মতো। হ্যাঁ, তো একজন খাওয়ার পরে আর একজনের কাছে আসে, তারপরে হচ্ছে আরেকজন, আরেকজনের হাতে কলকে যার হাতে দেয় সে মানে টান দেওয়ার সুযোগ পায় আর কি। তো কলকে পাওয়া মানে হচ্ছে উম, তাহলে এই মানে সুযোগ, মানে গাঁজা খাওয়ার চান্স আর কি। হুম। এরপরে কাঁঠালের আমসত্ব, আমসত্ব হচ্ছে আহ, হ্যাঁ, মানে আমসত্ব তো খাইছেন, আম দিয়ে যেটা বানায়, ওটা তো কাঁঠাল দিয়ে হবে না, এটা বলছে অসম্ভব। তারপরে বলছে যে কাকতালীয় ব্যাপার, কাক আর তাল, মানে কাক হচ্ছে তাল গাছে পড়ছে, একটা তাল পড়ছে, তো এটা হচ্ছে কাকতালীয় ব্যাপার। কাকভূষণটি খুব ইম্পর্টেন্ট, অনেক দীর্ঘদিন যে ব্যক্তি বাঁচে তাকে বলা হয় কাকভূষণটি। এখানে একটা আছে দেখেন, যে কান কাটাতে কতদিন বলছি। হ্যাঁ, কানা ছেলের নাম পদ্মলোচন, পদ্মলোচন মানে সুন্দর চোখ নাম রাখছে, আসলে সে কানা।
কানু ছাড়া গীত নাই। কানু মানে শ্রীকৃষ্ণ, আগেকার ওই ধর্মগ্রন্থগুলোতে এগুলো ছিল যে কৃষ্ণ ছাড়া কোনো উপায় নাই, কানু ছাড়া গীত নাই। আচ্ছা, কাল নেমির লঙ্কা ভাগ। কাল নেমি হচ্ছে রাবণের মামা। হ্যাঁ, রাবণ তাকে অফার করছিল, তুমি যদি হনুমানকে হত্যা করতে পারো তাহলে তোমাকে এই মানে রাজ্যের আমি থার্ড ওয়ান থার্ড দিয়ে দেবো। এবং পরে সে হত্যা করতে গিয়ে নিজেই হত্যাকাণ্ডের শিকার হয়। এই জন্য বলে হচ্ছে ওই যে গত এটিএম এটিএম কিনলেই হয়, এটিএম এ আছে কাল নেমির লঙ্কা ভাগ। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে উম, আহ, কিল খেয়ে কিল সহ্য করতে জানেন, কিষ্কিন্ধা কাণ্ড রামায়ণের একটা শব্দ। এখানে কিষ্কিন্ধা বন আছে, সে বনে একটা তুমুল যুদ্ধ হয়। হ্যাঁ, অসুরদের সাথে রামের, এটাকে বলা হয় কিষ্কিন্ধা কাণ্ড। কুনকি হাতি, কুনকি হাতি মানে যেগুলো ছোট হাতি, যারা হাতি শিকার করে, হাতিকে বশ করে ধরে নিয়ে আসে, ওই ছোট একটা হাতি নিয়ে এসে হাতিকে ট্রেনিং দেয়, দিয়ে ওদেরকে দিয়ে বড় হাতিদের ডাকায়, ডাকানোর পরে ওদেরকে ধরে, এই আর কি। হ্যাঁ, কুম্ভকর্ণের ঘুম। কুম্ভকর্ণের রাবণরা তিন ভাই ছিল, তিন ভাইয়ের মধ্যে কুম্ভকর্ণ হচ্ছে ছোট ভাই নাকি। সে হচ্ছে প্রচুর পরিমাণে ঘুমাতো আর খাইতো, এই জন্য দীর্ঘদিন 6 মাস ঘুমাইতো সে একটানা। আচ্ছা, এরপরে আছে এখানে কুল কাঠের আগুন, মানে বড়য়ের কাঠের আগুন সহজে ইয়েতে চায় না। কেচে গন্ডুস। হুম, গন্ডুস মানে হচ্ছে এটা, এটা আপনারা বুঝবেন না অবশ্য। গন্ডুস জিনিসটা যারা দেখছেন তারা ছাড়া বোঝার সুযোগ নাই আসলে এটা। মানে এটা যে কারো যদি বিয়েতে যান, হিন্দুদের বিয়েতে দেখবেন এই হাতের উপরে হচ্ছে আপনার ইয়ে দেয়, ঠাকুর হচ্ছে একটু করে জল দেয়, দিয়ে মন্ত্র বলতে বলে, তারপরে ওইটা আবার ঘটের উপরে দিতে হয়। ওইটাকে বলে গন্ডুস। বুঝতে পারছেন ওই প্রসেসটা? এটা না দেখলে বোঝা কঠিন। অর্থাৎ যখন এটা ভুল হয় অনেক সময় মন্ত্র, তখন আবার ওই নতুন করে শুরু করতে বলে, অর্থাৎ কেসে গন্ডুস মানে নতুন করে আরম্ভ করা। হ্যাঁ, তারপরে এখানে আপনার এগুলো অবশ্য খুব সহজ আছে। খুদার খাসি। খুদার খাসি মানে হচ্ছে আপনার কোনো চিন্তা ভাবনা নাই, আগে যেসব খাসিকে দেখবেন মাজারে অনেক খাসি মানত করে ছেড়ে দেয়, ওরা মানুষের ফসল টসল খায়, এইগুলোকে বলে খুদার খাসি। ঠিক আছে, তো এগুলো একটু পড়বেন, কোনোটা যদি কনফিউশন থাকে সেগুলো বলবেন। মোটামুটি এগুলোর মধ্যে কমন অল্প অল্প করে আমরা রেগুলারই দেখতে থাকি। আমরা সমাস কারকটা শেষ করলাম, তারপরে আবার মানে 19 নম্বর ক্লাসে দেখি কি আছে, 18 নম্বর ক্লাসে। হ্যাঁ, তো এগুলা আজকে এক্সটেনশন ক্লাস হিসাবে এগুলো পড়েন। হ্যাঁ, আচ্ছা।